কিছুক্ষণ আগে 40 জন পুলিশ আর সাথে 30 জনের মতন মাফিয়াকে মেরে ফেলেছে, সাথে আরো 30 জন আর্মি সৈনিককে মেরে। আকাশ ও রাজধানায় ফিরছিল, শরীরের কোট রক্তে ভেজা। ওর সাথে আছে ঈশান। ঈশান আকাশের হয়ে কাজ করে, এক কথায় ওকে নিজের ছোট ভাইয়ের মতো করে দেখে। তোমার একই হাল হয়েছে। আমি নিজেও জানি না এরকমটা হলো কিভাবে। ভাইয়া, তোমাকে কয়েকটা দিন গা ঢাকা দিয়ে থাকতে হবে। তোর কি মাথা ঠিক আছে? এই আকাশ থাকবে গা ঢাকা দিয়ে? আমার এত ক্ষমতা আর ডলার থাকা সত্ত্বেও তুমি এই কথাটা বলতেছো? ভাইয়া, বলার কারণ তো তুমি জানো, কয়েকটা দিনই তো ব্যাপার, তারপর আবার সবকিছু আগের মতো হয়ে যাবে। ঠিক আছে, তুমি তাহলে এই দিকটা দেখিও। আমি আবারও 7 দিন পরে ফিরে আসবো। ঠিক আছে ভাইয়া, আমি তোমাকে ফলো করার জন্য লোক লাগিয়ে দেবো, ওরা আপনাকে বিপদ থেকে রক্ষা করবে। ওখান থেকে আসার সময় কয়েকটা পিস্তল আর ব্যাংক কার্ড নিয়ে বের হয়ে আসে, থাকে অনেক সাধারণ লোকদের মতো। একদিন পরে কি, আকাশকে খুঁজে পাওয়া যাচ্ছে না? জি বস, উনি ওনার আস্তানায় বা বাসায় কোথাও নেই। এটা কিভাবে সম্ভব? উনি কোথায় যেতে পারে তা তো মাথায় আসছে না। আমার তো মনে হয় উনি কয়েকটা দিনের জন্য গা ঢাকা দিয়েছে। তাহলে যত লোক লাগে লাগিয়ে দে, যে কোনোভাবেই হোক আকাশকে আমার চাই। কিন্তু বস, ওকে তো আমরা কখনো চোখেই দেখিনি। খুব কম লোকেই ওনাকে চোখে দেখেছে। এত পাওয়ারফুল একজন লোক, এরকমটা তো হওয়ারই কথা। আমি নিজেই তো কখনো চোখে দেখিনি। ওনার ছবি তো কোনো বিজনেসম্যানদের তালিকায়ও নেই। উনি কোনো বিজনেসম্যান না। তাহলে ওনাকে চিনব কি করে? তা জানি না, তবে যে করে হোক খোঁজে তো বের করতেই হবে ওকে। এখন তাহলে কি করব? খোঁজ দিতে থাক প্রতিটা হোটেলে। ঠিক আছে। অন্যদিকে ইরা ভার্সিটিতে যাওয়ার জন্য রেডি হয়ে নেয়। আম্মু, আমি ভার্সিটি যাচ্ছি। তাড়াতাড়ি ফিরবি কিন্তু। তাড়াতাড়ি কেন ফিরতে হবে? মেহমান আসবে মনে হচ্ছে। তোকে দেখতে লোক আসবে। আমি কি জোকার নাকি যে আমাকে দেখার জন্য লোক এখানে আসতে হবে? তুই বড় হয়েছিস না? তোকে তো বিয়ে দিতেই হবে। তাই বলে এত তাড়াতাড়ি? পড়াশোনা তো শেষ করতে দিবে। তোর তো বড় শুনো। ইরা ওর মাকে বাকি কথা আর বলতে দিল না, বেরিয়ে চলে আসে ভার্সিটিতে। তাড়াহুড়ো করে ভেতরে ঢুকতে যাবে তখন কারোর সাথে ধাক্কা লেগে যায়। ওহ মা গো, আমার কোমরটাই ভেঙে দিল গো। এই সামান্য ধাক্কায় কারো কোমর ভাঙে না। কথাটা বলে ইরার দিকে হাত বাড়িয়ে দেয়। আসলে আকাশের সাথে ধাক্কা লেগেই ইরা পড়ে যায়, সেই জন্য হাত বাড়িয়ে দেয়। কিন্তু ইরাও কম না, হাত ধরে উল্টো টান দেয়। এতে আকাশ এসে ইরার উপরেই পড়ে। আচমকা পড়ে যাওয়াতে দুজনের ঠোঁট এক হয়ে যায়। এতে ইরা তো আরো রেগে যায়। অসভ্য একটা ছেলে কোথাকার। আমি কি করলাম? মাত্রই তো বললি। আমি তো আপনাকে উঠানোর জন্য হাতটা বাড়ালাম, কিন্তু আপনি তো টান মেরে আমাকে ফেলে দিলেন। তোকে আমার উপরেই কেন পড়তে হলো? টান দিয়েছেন আপনি। এখন আমি কিভাবে বলবো কোন দিকে পড়লে ভালো হতো? তোকে আগে তো কখনো দেখিনি। নতুন এসেছি আমি। এদের কথার মধ্যে অভি আর নিবিড় ওখানে আসে। কি হয়েছে এখানে? তোমরা কে? তোমাদের তো আগে কখনো দেখিনি এখানে। আমরা তো তোমাদের এখানে ডাকিনি, তাহলে তোমাদের এখানে আসার তো কারণ দেখছি না। এই ছেলে তো বেশি কথা বলে। ঠিকই বলেছে, ঝগড়া হচ্ছে আমাদের মাঝে, সেখানে তোমাদের কাজ কি? বাহ, উপকার করতে এসেছি আর এখানে আমাদেরই কথা শোনাচ্ছে। দুনিয়া থেকে মানবতা আসলেই চলে গেছে। মেয়ে মানুষ দেখলে তোরা যে এরকম করিস তা আমি জানি, সেই জন্য নিজেদের কাজে যা। তুই মেয়ে বলে কিন্তু চুপ করে আছি। তা না হলে কি করতি? সাইডে চল, তাহলে করে দেখাবো। আজকাল কুকুরও সবার সামনেই করে, সেখানে তোরা সাইডে যাবার কথা বলছিস? আমাদের কি কুকুর মনে হয় তোর? ওদের চেয়ে খারাপ তোরা যাবি নাকি? আমি অভি চল এখান থেকে, ওদের তো পরে দেখে নিব। ওরা যাওয়ার একটু পরে তো কি জানা বলছিলেন? কই কিছু না তো, আমি তো বলতে চেয়েছি থাক, আর বলতে হবে না। তা এখানে কি? নতুন ভর্তি হয়েছি। আমিও সেম। তাহলে তুমিই তোমার ক্লাসে যাও। আকাশ ওর ক্লাসে না এসে একটা গাছের নিচে বসে আছে, সাথে ভাবতে থাকে। কি মেয়ে রে বাবা, এত সাহসী একটা মেয়ে। আজকালকার যুগে এরকম সাহসী মেয়ে নেই বললেই চলে। তবে মেয়েটা কিন্তু খারাপ না মোটেও। ভাবতে ভাবতে তখন ঈশান কল দেয়।
হ্যাঁ, কোথায় আছেন? এই তো ভার্সিটিতে। কিছু কথা ছিল। কি কথা বলো? কোথায় আছেন বলেন, আমি ওখানে আসতেছি। ঠিক আছে। ঠিকানা দেওয়ার পরে ওখানে আসে। ওরা দুজনে কথা বলছিল, তখন ওখানে কিছু লোক এসে হামলা করে। ওরা কারা? সেটা তো আমি নিজেও জানি না। আমি এখন গুলি করলে তো সব কিছু বুঝে যাবে। এত চিন্তা করছেন কেন? আমি তো আছি, এদের মতো 6-7 জনকে তো একাই দেখে নিতে পারবো। আমি পাশে আছি, সাহায্য লাগলে বলবি। ঠিক আছে। এদিকে ঈশান তো সবাইকে মেরে ফেলে। গুলির শব্দে কিছু ছেলে মেয়ে পালিয়ে যায় ওখান থেকে, কিন্তু ইরা চলে আসে ঘটনার স্থানে। ওখানে আসার আগে ঈশান চলে যায় ওখান থেকে সবাইকে মেরে। এসব হলো কি করে? আপনি যেখানে আমিও সেখানে, তাহলে আমি কিভাবে বলবো? তুই কি কিছুই দেখোসনি? গুলির শব্দ শুনতে ভালো লাগে, কিন্তু খেতে না। কিন্তু আপনি এখানে কেন? কি হচ্ছে তা দেখার জন্যই এসেছি। অবশ্য আপনার সাহস দেখে বোঝাই যায়। আপনার মতো মোটেও ভীতু নয়, বুঝলেন? আচ্ছা, চলি তাহলে। ভালো থাকবেন। দুজন দুই দিকে চলে যায়। কিছুক্ষণ পরে ভাই, আপনি ঠিক আছেন তো? মারামারি করলি তুই, অথচ আমাকে জিজ্ঞেস করছিস আমি ঠিক আছি না? ওরা আপনার জন্য এসেছে নাকি আমার জন্য এসেছে সেটাই তো জানি না। আচ্ছা, সাবধানে থাকিস। যখন তখন দেখা করার জন্য চলে আসিস না। ঠিক আছে, এদিকের পরিস্থিতি ঠিক হলে আমি আপনাকে খবর দেব। অন্যদিকে পুরো পুলিশ প্রশাসন থেকে শুরু করে আর্মির লোকজন পর্যন্ত আকাশকে খুঁজে বেড়াচ্ছে। কেননা কয়েকটা দিন আগে 40 জন পুলিশকে মেরেছিল বলে সবাই খুঁজতেছে আকাশকে। কিন্তু আশ্চর্যের কথা হলো কেউ আকাশের নাম ছাড়া আর কোনো কিছুই জানে না। কিছুক্ষণ পরে কোনো খবর পেয়েছো? কোনো খবর তো পাইনি। তাড়াতাড়ি করে খবর নাও। কিন্তু কি করে, যেখানে এত বড় বড় লোকেরা মিলেও কোনো খোঁজ নিতে পারছে না, সেখানে আমি কিভাবে খোঁজ নিব? কথাটা তুই মন্দ বলিসনি, কিন্তু ওকে খুঁজে বের করবো কি করে? আমাদের এত লোককে মেরে ফেললো কেন? আচ্ছা স্যার, ওদের ওই আকাশেই মেরেছে নাকি অন্য কেউ, তা তো আমরা জানি না। জানি না সেটা ঠিক, কিন্তু ও যে মারেনি তাও তো কোনো নির্দিষ্ট প্রমাণও নেই। কি নিয়ে এত কথা হচ্ছে? আকাশের সম্পর্ক নিয়ে কথা হচ্ছে। চিন্তা করো না, আমি লোক লাগিয়ে দিয়েছি। ওরা কোনো না কোনোভাবে কিছু তথ্য তো দিতেই পারবে আমাকে। তাহলে তো ভালোই হয়। অন্যদিকে পরের দিন আকাশ আবারও চলে আসে ভার্সিটিতে। তবে আজকে ইরাকে দেখতে পায়নি। সামনে অভি আর নিবিড় দাঁড়িয়ে আছে। এইদিকে আয়। আমাকে বলছিস? তোকে বলছি। তা বলো, কি বলতে চাও? ওই দিন তো তোকে কিছুই বলিনি, কিন্তু আজ তুই পালাবি কি করে? আমার চিন্তা না করে তোরা তোদের চিন্তা কর। আগে তোকে কিছুক্ষণ মারি, তারপর বাকি আলাপ করব তোর সাথে। এই বলে আকাশকে মারতে আসে। ওদের দুজনকে নিমেষে মাটিতে শুইয়ে দেয়। ওরা হয়তো জানে না ওরা কার সাথে পাঙ্গা নিচ্ছিল। কিছুক্ষণ পরে এখনো তোদের পাঙ্গা নেওয়ার ইচ্ছা আছে? প্লিজ আমাদের ছেড়ে দে, আমরা আর কোনো ঝামেলা করব না। ঠিক আছে, ছেড়ে দিলাম। এরপর ভার্সিটি ঘুরে ঘুরে দেখতে থাকে। অন্যদিকে ইরা শুয়ে আছে। হীরা, এই হীরা, কোথায় তুই? ঘুমাচ্ছিস নাকি ওয়াশরুমে? কোনো শব্দ না পেয়ে উনি ভিতরে আসে। এসে দেখে ইরা তো ঘুমাচ্ছে। হীরা, এই হীরা, উঠ তাড়াতাড়ি, তোর স্যার কল দিয়েই যাচ্ছে। ইরা স্যারের কথা শুনে লাফ দিয়ে উঠে পড়ে। তারপর মোবাইল নিয়ে কথা বলতে থাকে। কথা বলা শেষ হলেই আম্মু, তুমি আমাকে আরো আগে কেন ডেকে দিলে না? এখন সব দোষ আমার, তাই না? সব দোষ তো তোমারই। এত বেলা হয়ে গিয়েছে, তাও তুমি কেন আমাকে ডেকে তুলোনি? আমি তোকে অনেক আগ থেকেই ডাকতেছি, কিন্তু তুই তো ওঠার কোনো নামই নিচ্ছিস না। আচ্ছা, আমি 30 মিনিটের মধ্যে বের হব, তুমি নাস্তা তৈরি করো। কিছুক্ষণ পরে ইরা নাস্তা করে বেরিয়ে পড়ে। অন্যদিকে কোথায় আছেন আপনি? এই তো ভার্সিটিতে। কিছু কি হয়েছে? তাড়াতাড়ি করে আস্তানায় আসতে পারবেন? আচ্ছা, আসতেছি। কিছুক্ষণ পরে আস্তানায় আসে। এসে জিজ্ঞেস করতে থাকে। ঈশান সবটা বলতে থাকে। সবটা শোনার পরে তাহলে লোকদের রেডি হতে বল। আপনি যাবেন সরাসরি? হ্যাঁ, কেন বলতো? এতে তো বিপদ হতে পারে আপনার। এটাই তো আমাদের কাজ। তারপরেও আপনার সেফটি। ও কিছু হবে না। কতজন লোক নিব? এই তো 10 জন হলেই তো হবে।
এতেই হয়ে যাবে? আমরা 10 জন যাচ্ছি, তোমরা এখানটায় ভালো করে নজর দাও। চিন্তা করবেন না বস, আমরা ঠিকভাবে খেয়াল রাখবো। আপনারা নিশ্চিন্তে যেতে পারেন। কিছুক্ষণ পরে ওরা দুটো হেলিকপ্টার নিয়ে বেরিয়ে পড়ে, যার সময়ে সব রকম প্ল্যান করতে থাকে। সবটা করা হয়ে গেলে তাহলে এই অনুযায়ী অ্যাটাক করবে। ওকে, তাই হবে। কিছুক্ষণ পরে ওরা একটা পাহাড়ের কাছাকাছি আসে। দূর থেকে কারা যেন ওদের উপরে গুলি করতে থাকে। ওরা তো গুলি করতেছে। আমাদের এখানেই নিচে নামিয়ে দাও, বাকিটা আমরা হেঁটেই যাব। কিন্তু ওরা তো বুঝে যাবে। ওরা বুঝলেও কিছু করার নেই। আচ্ছা, যা ভালো মনে করেন। কিছুক্ষণ পরে ওদের নিচে নামিয়ে দেয়। ওরা বাকি পথ হেঁটেই যেতে থাকে। অন্যদিকে কি ব্যাপার, হেলিকপ্টার দুইটা কোন দিকে গেল? আমরা নিজেরাও তো বুঝতে পারছি না। তাহলে আর কি করা যায়? কিন্তু বস, এখন কি করবেন? বস, আমাদের উপরে কেউ মনে হয় অ্যাটাক করবে। কার এত বড় সাহস হয় আমার লোকের উপর অ্যাটাক করার? ওদের তো চিনি না। তা আমি কি লোক পাঠাবো? লোক পাঠাতে হবে না, আমি এই দিকটা সামলে নেব। তা ওরা কতজন এসেছে? দুটা হেলিকপ্টার করে এসেছে। তোরা তো ওখানে আছিস 30 জনের মতন, ওদের মোকাবিলা তো করতে পারবি? চিন্তা করবেন না, সবটা হয়ে যাবে। এরপর কি হয় না হয় আমাকে অবশ্যই জানাবি। জি বস, জানাবো। একটু পরে আকাশ তো চলে আসতে থাকে। কিছুক্ষণ পরে ওরা পাহাড়ের কাছাকাছি চলে আসে। সবাই একটু সাবধানে থাকবে। সাবধানে কেন থাকবো? আশেপাশে ল্যান্ডমাইন থাকতে পারে। বুঝতে পেরেছি, কিন্তু এরা ল্যান্ডমাইন সম্পর্কে কি করে বুঝবে? নিজের বিপক্ষ দলকে কখনো হালকা করে নিও না। আমরা তাহলে কোন দিক দিয়ে যাব? পুরো জায়গায় তো অনেক লোক ওদের লুকিয়ে থাকতে পারে। যে জায়গায় তোমাদের সন্দেহ হবে গুলি করে দিও। ঠিক আছে। এদিকে জিয়ার লোকেরা পুরো জায়গায় ছড়িয়ে পড়ে। ওরা এক একজন এক একটা জায়গায় এসে লুকিয়ে থাকে। কিছুক্ষণ পরে ওখানে একটা ঘর দেখতে পাচ্ছেন? ওটার পিছনে একটা গাছের বাকলের মতো দেখাচ্ছে। ওখানে কিছু একটা থাকতে পারে। এই বলে গুলি করে দেয়। এতে দুজন মারা যায়। গুলির শব্দে এবার সবাই সজাগ হয়ে যায়। এই, তোরা এই দিকটায় গিয়ে হামলা কর। এরপর শুরু হলো ওদের মধ্যে যুদ্ধ। 2 ঘন্টা যাওয়ার পরে জিয়ার অনেক লোক মারা যায়, সাথে আকাশের 3-4 জন মারা যায়। জিয়ার সামনে এসে প্লিজ আমাকে ছেড়ে দেন। যদি ছেড়ে দেওয়ার জন্য আসতাম তাহলে তো এখানে আসার কোনো দরকারই ছিল না। আমাকে এইবারের মতো ছেড়ে দেন প্লিজ ভাই। তোর বসকে কল দে। বস, আমাকে কল দিব। দিতে বলছি দে, এত কথা বলছিস কেন? জি, এক্ষুনি দিচ্ছি। কল দেয় কিবরিয়াকে। কল রিসিভ করে কি রে, কাজ কতদূর হলো? বস, আমাকে বাঁচান। তুই কি ওদের হাতে জিম্মি? জি বস। ফোনটা ওদের হাতে দে। এই নিন, কথা বলুন। কি বলতে চাস? ওকে ছেড়ে দাও, বিনিময়ে তোর কত টাকা লাগবে? বাহ, তুই দেখি আমাকে টাকার গরম দেখাচ্ছিস। আমি জানি তোর অনেক টাকা, সে টাকা দিয়ে আমার মতন কিবরিয়ারকে তুই 10 বার কিনতে পারবি। সবই যখন জানিস তখন এইসব বলার কারণ কি? প্লিজ ভাই, ওকে ছেড়ে দিন। ছেড়ে দিব, তবে একটা শর্তে। কি শর্ত বলুন আমাকে? ওই 100 জন মানুষকে কেন আমার হাতে মেরে ফেললি? ওটা তো আপনি মেরেছেন ওদের নিজের হাতেই। মেরেছি আমি ঠিক, কিন্তু তুই আমাকে ওই দিন কিছু একটা খাইয়ে দিয়েছিলি। এটা তো খাওয়াইছি আপনাদের শক্তি বাড়ানোর জন্য। সেজন্য দেখলেনি তো, আপনি একাই 100 জনকে মেরে ফেলতে পেরেছেন। কিন্তু নিরপরাধ পুলিশগুলোকে কেন মারলি? ওনারা নিজেদের ইচ্ছেতে এসেছেন এখানে, আর নিজেদের মারা গেছেন কপালের দোষে। এত কিছু হয়ে যাওয়ার পরেও তুই আমার পিছনে লেগে আছিস। তুই জানিস না এর পরিণতি কি হতে পারে? সবকিছু জানি আমি, তাও প্লিজ ভাই ছেড়ে দিও আমাকে। ওকে আমি নিয়ে গেলাম, কিছু হিসেব বাকি আছে, সেই হিসেবগুলো শেষ করে তারপর তোকে জানাবো। এখন হয়তো অনেকে বলবেন কি গল্প কোন দিক দিয়ে যাচ্ছে বুঝতে পারছি না। আপনারা ধৈর্য ধরে পড়তে থাকুন, তাহলে এই গল্পের সবকিছুই আজ জানতে পারবেন আস্তে আস্তে। জিয়াকে নিয়ে যা, এরপর ওর একটা হিসেব করব। ঠিক আছে, নিয়ে যাচ্ছি। ওরা জিয়াকে নিয়ে বেরিয়ে পড়ে। অন্যদিকে ইরা ভার্সিটিতে এসে দেখে নিবিড় আর রবি মার খেয়ে বসে আছে একটা বেঞ্চে। ওই, তোদের কে মারলো? আমাদেরকে মেরেছে তা জেনে তোর কি কাজ?
জানলে হয়তো তোদের একটু সাহায্য করতে পারতাম। তোর কোনো সাহায্য আমাদের দরকার নেই। তোদের বাবা তো অনেক পাওয়ারফুল লোক, তারপর তোদের এরকম হাল হলো কি করে, এটাই আমি ভাবছি। নিবিড়, একে ধর তো, আজকে একে এখানে একটা শিক্ষা দিয়ে দেই। ওরা ইরার দিকে যেতে থাকে। এতে ইরা ব্যাগ থেকে একটা স্প্রে বের করে ওদের দুজনের চোখে মারতে থাকে। এতে দুজনের চোখ জ্বলতে থাকে। এটা কি করলি? এবার বুঝ আমার সাথে পাঙ্গা নেবার ফল কি হতে পারে। এই বলে ইরাও ভার্সিটিতে করতে থাকে। এইদিকে জিয়াকে নিয়ে চলে আসে আস্তানায়। এটাকে কি করা যায়? মেরে ফেলা যাবে না, ওর মুখ থেকে সব সত্যি বের কর। যদি সত্যিটা বলতে না চায়? তাহলে মেরে ফেলবি। এরকম করাটা কি ঠিক হবে? যখন বেঁচে থেকে কোনো কাজে আসবে না, তখন ওকে বাঁচিয়ে রেখে তো কোনো কাজ নেই। তুই কি বলিস জিয়া? প্লিজ ভাই, আমাকে মারবেন না। ঠিক আছে, তোকে মারবো না, কিন্তু তোকে কিছু কাজ করে দিতে হবে। কি কাজ বলুন? কিবরিয়ার সম্পর্কে যা যা জানিস সবটা আমাকে বল। ওদের সম্পর্কে আমি তেমন কিছু জানি না। দেখ, মিথ্যা বলবি না। সত্যি বলছি, আমি কিছুই জানি না। ঈশান, ওকে মনে হয় বাঁচিয়ে রেখে কোনো কাজ হবে না, তুই বরং ওকে মেরেই ফেল। ঈশান বন্দুক লোড নিয়ে জিয়ার মাথায় ধরে। তখন প্লিজ মারবেন না, আমি সব বলতেছি। ঠিক আছে, বল তাহলে এক এক করে। কি জানতে চান বলুন। 3 দিন আগে ঘটে যাওয়া ওই কারণটা, আমার হাত দিয়েই কেন এতগুলো পুলিশকে মেরে ফেললি? আপনার ক্ষমতা আছে, কেউ কোনোদিন টিকতে পারবে না। আপনার যেমন টাকা আছে তেমনই ক্ষমতা, সেজন্য আপনাকে সরকারের কাছে খারাপ বানানোর জন্য এরকমটা করানো হয়। বুঝতে পেরেছি, এই সব কিছু কিবরিয়া করেছে, তাই তো? জি, উনিই করেছে। ঈশান, সবটা রেকর্ড করা হয়েছে তো? জি, সবটা রেকর্ড করা হয়েছে। এই রেকর্ড আর ওকে নিয়ে সরকারের কাছে যাবি। তারপর ওদের সবটা বোঝাতে থাকবি, যেন ওনাদের যে ভুল ধারণা জন্মেছে তা যেন ঠিক হয়ে যায়। এমনিতে ও আমাদের সাথে পাঙ্গা নেওয়ার মতো ক্ষমতা তো সরকারেরও নেই। যা বলেছি তা কর, আমি ততক্ষণে পাঠক আর পাঠিকাদের ওই ব্যাপারটার সম্পর্কে জানিয়ে দেই। ঠিক আছে, আমরাও জানি না, তাহলে একসাথে জানা হবে। 5 দিন পূর্বে 5 দিন আগে আমি একটা পার্টিতে গিয়েছিলাম, ওখানে কিবরিয়ার সাথে পরিচয় হয়। কেমন আছেন স্যার? আমাকে চিনতে পেরেছেন কি? ঠিক চিনতে পারছি না। অবশ্য আপনার মতন আমাকে মানুষ না চেনারই কথা। পরিচয় বলুন তাহলে তো হয়। পরিচয় বলার মতো তেমন কোনো পরিচয় আমার নেই। আপনি তো অনেক হেয়ালি করতেছেন। সরি, মাইন্ড করবেন না, এমনিতেই মজা করছিলাম। এবার হেয়ালি ছেড়ে কাজের কথায় আসুন। আপনার সাপোর্ট লাগবে আমার। আমি তো আপনাকে চিনি না, তাহলে আপনাকে আমি সাপোর্ট দিব কি করে? তাহলে চলুন আগে একটু পরিচিত হয়ে আসি। এরপর ওনারা পরিচয় হয়ে নেয় নিজেদের মধ্যে। কিছুক্ষণ পরে আচ্ছা, আমি তাহলে কাল আসব। পরের দিন আকাশ কিবরিয়ার আস্তানায় আসে। চারিদিকে রয়েছে কিছু লোক। এত ছোট একটা আস্তানা। আসলে বড় স্থানে এখনো আপনাকে নেওয়ার সৌভাগ্য হবে কিনা জানি না। হঠাৎ এরকম কথাবার্তা? আমি যে তাকে কেন ডেকে এনেছি তা তুই একটু পরেই টের পাবি। কোনো কিছু কি ভাবছেন? এটা খেয়ে দেখুন, অনেক ভালো লাগবে। ঠিক আছে, দিন তো। ড্রিঙ্কস খেয়ে আকাশের মাথা কাজ করছিল না, কেননা ড্রিঙ্ক এর মধ্যে কিবরিয়া কিছু একটা মিশিয়ে দিয়েছিল। বস, এখন কি করবেন? আপাতত আমাদের এখান থেকে পালাতে হবে। আমরা কেন পালাবো? একটু পরে পুলিশ আর সেনাবাহিনী এখানে আসবে। যদি আমাদের দেখে নেয় তাহলে তো সর্বনাশা হয়ে যাবে। কিরকম সর্বনাশ? ও তুই বুঝবি না, এখন ওদের হাত দিয়ে রেখে মারবো। তাছাড়া একটু পরে ওর যখন হুঁশ, তখন ও সামনে যাকেই দেখবে নিজের শত্রু মনে করবে। এতে ওদের সাথে ইচ্ছে করে লড়াই করবে। এতে আমাদের লাভ কি? লাভ তো আমাদেরই। সেটা কি করে? যদি আকাশ ওদের মেরে ফেলে তাহলে তো আর কোনো কথাই নেই। এই দেশে সরকারই তো গ্রেপ্তার করবে। যদি ওই মারা যায়? তাহলে তো আরো ভালো, ওর জায়গায় আমি দখল নিয়ে নেব। তাহলে তো যেই মারা যাক সব দিক থেকে আমাদেরই লাভ। এতক্ষণে তোর মাথাটা তাহলে কাজ করলো, এখন তাড়াতাড়ি করে চল এখান থেকে। ওরা বেরিয়ে যাওয়ার 10 মিনিট পরেই ওখানে পুলিশ আর্মি চলে আসে। ওরা এসে পুরো জায়গাটা ঘিরে রেখেছে। উনি তো মিস্টার আকাশ, তা উনি এখানে কেন? আপনি কি ওনাকে চিনেন? চিনবো না কেন? উনি আমাদের দেশের একজন টপ বিলিয়নিয়ার। তাহলে ওনার এখানে থাকার কারণ কি? কাছে এসে জিজ্ঞেস করে দেখবেন। চলো তো দেখি উনি এখানে কেন। এই যে স্যার আপনি এখানে কেন? ওরা কি আপনাকে তুলে নিয়ে এসেছে? আকাশের কোনো জবাব নেই, সেজন্য ওর পিঠে হাত দিয়ে ডেকে তুলতে থাকে।
ততক্ষণে আকাশ জেগে যায়। ড্রিঙ্কসের সাথে কি যেন মিশিয়ে দেওয়ার কারণে আকাশ সবাইকে নিজের শত্রু মনে করতেছে। সেজন্য পুলিশের কাছ থেকে গুলি নিয়ে ওদের গুলি করতে থাকে। এদিকে মাফিয়াগুলোও সেনা আর পুলিশকে গুলি করতে থাকে। এভাবে 1 ঘন্টা পার হয়ে যায়। অনেক পুলিশ, সেনা, মাফিয়ার লোক মারা যায়। আকাশ তো এখনো নেশায় আছে, সেজন্য পুলিশ আর সেনার সাথে সাথে মাফিয়াদেরও মারতে থাকে। কি করছেন স্যার? আমাদের কেন মারছেন? আকাশের কোনো কথা নেই, এক কথায় সবাইকে ওখানেই মেরে ফেলে। তারপর ওখানেই জ্ঞান হারায়। যখন জ্ঞান ফিরে, এ কি, আমি এখানে এতক্ষণ ধরে, আর এদেরকে কে মারলো? এইসব ভেবে পাচ্ছে না, সেই জন্য চলে আসে ওখান থেকে ওর আস্তানায়। তারপরের কাহিনী তো আপনারা জানেন। বর্তমান জিয়াকে নিয়ে ঈশান থানায় নিয়ে আসে। কেউ কি আছেন? কে আপনি? কি চাই? আমি কি চাই তা তুই দিতে পারবি না? তোর বড় স্যারকে ডেকে নিয়ে আয়। যা বলার আমাকে বলুন। তুই কি যাবি এখান থেকে? যাচ্ছি আমি। ও স্যার, স্যার একজন আপনার সাথে দেখা করতে এসছে। কে এসেছে? জানি না আমি, আপনি এসে দেখে যান। স্যার ভেতর থেকে বাইরে বের হয়, তারপর ঈশানের সামনে এসে দাঁড়ায়। জি, আমাকে বলুন। এই রেকর্ডটা শুনুন। কে আছে এতে? একবার শুনে দেখুন। ওই, এটা চালানোর ব্যবস্থা কর। ততক্ষণে আপনি নিজের পরিচয় দিন। আমি ঈশান, আর ও হচ্ছে জিয়া। তা ওনার এই অবস্থা কেন? ওর এই অবস্থা আমি করছি। আপনি করেছেন মানে? এরকমটা কেন করতে গেলেন? ভিডিও দেখা শেষ হয়ে যায়। তারপর দেখুন, আমি যা দেখলাম, যা শুনলাম, সবকিছু দেখে এটা বুঝতে পারলাম আকাশ নির্দোষ। কিন্তু এটা আগে প্রধানমন্ত্রীকে দেখাতে হবে। ওনার কাছ থেকে এটা যখন পুরো প্রশাসনের কাছে চলে যাবে, তখন আর এই সমস্যাটা হবে না। ভালো কথা বলেছে। ওকে তাহলে রেখে দিন, আর এই ভিডিওটা দিন। আপনি কি একা যাবেন ওনার কাছে? একা যেতে সমস্যা কোথায়? না মানে, উনি বাসায় নাকি অফিসে সেটাই তো জানেন না। তারপর বাকি রইল, আপনি এলেই যে উনি দেখা করতে চাইবে তা তো উনি নাও করতে পারে। ও তাই নাকি? তাহলে ওনাকেই ওই থানায় ডেকে আনি। কথাটা বলেই প্রধানমন্ত্রীকে কল দেয়। উনি কল পেয়ে সব কাজ ফেলে থানায় আসতে থাকে। এখন হয়তো অনেকে বলবেন, আকাশের যদি এতই ক্ষমতা, তাহলে নিজেকে নির্দোষ প্রমাণ করার কি দরকার? তাছাড়া যদি এই কাজটা না করে, তাহলে সবাই ওকে খারাপ মনে করবে। সেই জন্য এরকম একটা আয়োজন। কিছু সময়ের মধ্যে উনি থানায় এসে হাজির। আপনি সরাসরি না এসে অন্য কাউকে পাঠিয়ে দিলেই তো পারতেন। আপনারা এই ভাষণ অন্য কারোর সামনে দেবেন, আমার সামনে নয়। আরে ঈশান সাহেব, রেগে যাচ্ছেন কেন? আপনার সাহস কি করে হলো পুরো ঘটনা না জেনে আকাশ স্যারকে ধরার জন্য আপনি পুরো প্রশাসনকে লাগিয়ে দেওয়ার? ঈশান এরকম ভাবে রেগে কথা বলতে থাকে। পুলিশ অফিসারের থেকে প্রধানমন্ত্রীর সিকিউরিটি গার্ডগুলো চুপ করে আছে। কেননা যেখানে উনি নিজে চুপ করে আছে, সেখানে বাকিরা তো কিছু বলার সাহসও পাচ্ছে না। এভাবে উত্তেজিত হবেন না। আমার কাছে একটা ভিডিও পাঠিয়েছিল কেউ, সেখানে তো সবকিছু দেখলাম। কিন্তু এটা দেখার পরে আপনি ওনাকে ডেকে এনে কথা বলার তো দরকার ছিল, কিন্তু তাও তো করলেন না। আসলে নিজের লোকেদের এভাবে মরতে দেখে কার মাথা ঠিক থাকে বলুন? এটা যদিও ঠিক বলছেন, কিন্তু এরপর থেকে এরকম সেন্টিমেন্ট যেন না হয়। জি, হবে না। এখন আমাকে কি করতে হবে বলুন? স্যারকে ধরার জন্য যাদের লাগিয়েছেন, যে জায়গায় বলেছেন, সব জায়গায় খবর পাঠান, যেন ওনার ধারে কাছেও কেউ না যায়। যদি কেউ চলে যায়? তাহলে তাকে জীবিত রাখবেন, ইভেন তা কোনো অফিসার হোক বা আপনি নিজেই হন না কেন। এরকম করে বলবেন না, আমি এক্ষুনি অর্ডার করে দিচ্ছি। ঠিক আছে, আমি গেলাম তাহলে, তবে তাড়াতাড়ি কর, নয়তো যাকে দেখবো এবার তাকেই মেরে ফেলবো। আপনি বাসায় পৌঁছানোর আগেই দেখবেন সব কাজ হয়ে যাবে। ঈশান বের হয়ে আসে। প্রধানমন্ত্রী তো ঘামতে শুরু করে। তাড়াতাড়ি করে উনি সব অর্ডার ক্যান্সেল করে দেয়, সাথে সবাইকে চলে যেতে বলে। কেউ যেন আকাশের পিছু না করে। এইসব করার পরে স্যার, একটা সত্যি বলবো কি? এখন তুই আবার কি কথা বলবি? আপনি একজন প্রধানমন্ত্রী, অথচ ওই লোকটাকে কেন ভয় পান? এই দেশে সবাই ওনাকে ভয় পায়। যে যে ওনার পরিচয় জানে, সবাই ওনাকে ভয় পায়। আচ্ছা স্যার, এখন আমাদের কি করতে হবে? যতজনকে লাগিয়েছো সবাইকে ফিরে আসতে বলো। ঠিক আছে। কিন্তু এটা কে? ওটাই ওই লোক যে আকাশ স্যারের ড্রিঙ্কসের মধ্যে কিছু একটা মিশিয়েছে। তুই নিজেই তো ডুবালি, শুধু শুধু পুলিশ আর সেনাদেরকে মারলি। ওর থেকে বাকি ডিটেলসগুলো জেনে নাও। ওকে স্যার।
প্রধানমন্ত্রী চলে যাওয়ার পরে পরিস্থিতি মোটামুটি শান্ত হয়। এইদিকে ঈশান আস্তানায় ফিরে আসে। কাজ কি হয়েছে? কাজ না হয়ে যাবে কোথায়? যাক, সবটা ঠিক থাকলেই ভালো। তা ভালো কথা। জি বলেন। তোকে দেশের বাইরে যেতে হবে। দেশের বাইরে কেন? ওখানে একজন ডিলারের সাথে কথা বলতে হবে তোর। আচ্ছা, কবে যেতে হবে আমাকে? 4-5 দিন পরে। আচ্ছা, তুই এদিকটাই থাক, আমি একটু বের হব। একা একা বের হওয়াটা কি ঠিক হবে? তাহলে চল দুজন মিলে ঘুরে আসি। চলো তাহলে। কিছুক্ষণ পরে ওরা ঘুরতে বের হয়। এখন চলুন ইরা কি করছে তা দেখে আসে। কিছুক্ষণ পরে ইরার মোবাইলে কল আসে। কল রিসিভ করে কথা বলতে থাকে। জি স্যার, ঠিক আছে, আমি তাহলে চলে যাচ্ছি। এই বলে ভার্সিটি থেকে বের হয়। তখনই ওখানে আকাশকে দেখতে পায়, সেজন্য ওর কাছে আসতে থাকে। এই মেয়েটাকে আমার দিকে কেন আসতেছে? তোর কাছে না, আমার কাছে আসতেছে। কিন্তু কেন? দাঁড়িয়ে থাক, তাহলে বুঝতে পারবি। ইরা আকাশের সামনে এসে দাঁড়ায়। আজকে আবার কি হলো? ওদের মেরেছেন কেন? আমি কখন কাকে মেরেছি? নিবিড় আর অভি, এই দুজনকে। দুজনেই কি বেঁচে আছে? মাঝখান দিয়ে আপনি কথা বলছেন কেন? কে আপনি? ও আমার ছোট ভাই। আমি যতদূর জানি আপনার কোনো আপন ভাই বোন নেই। আমি কখন বলেছি? কয়েকটা দিন আগেই। আসলে ও আমার আপন ভাই না, কিন্তু আপন ভাইয়ের থেকে কম না। তো এবার বলুন, ওদের কেন মেরেছেন? ওরা আমাকে মারতে এসেছিল, সেজন্য আমি ওদের মেরেছি। কিন্তু তাই বলে এরকম ভাবে কেউ মারে? বেশি মায়া হলে ওদের হসপিটালে নিয়ে গেলেই তো পারতেন। আপনার বলার জন্য অপেক্ষা করে আছি মনে হচ্ছে। সবকিছুই তো করেছেন, তাহলে এখন কি চাই? কিছু না, দেখা হচ্ছে বলে জিজ্ঞেস করে নিলাম। কালকেও তো বলতে পারতেন। কাল আসলে তো বলবো। কাল কোথায় যাবেন? জাহান্নামে যাব। যাবেন আপনি? আপনি সাথে থাকলে যেতেও পারি। ইরা চলে যায়। ঈশান্ত কিছু একটা বুঝতে পেরেছে আকাশের মুখ দেখেই। তাহলে এটা দেখার জন্য এখানে নিয়ে আসা? মোটেও না। সবই কিন্তু আমি বুঝি। আচ্ছা চলো ভিতরে যাই। ওরা ভেতরে এসে ঘুরতে থাকে। এইদিকে ইরা ওর বাসায় ফিরে। আজ এত তাড়াতাড়ি ফিরে এলি যে? তাহলে কি আবার বের হয়ে যাব? সব সময় উল্টাপাল্টা উত্তর। তুমি নিজেই তো উল্টাপাল্টা প্রশ্ন করো। আচ্ছা, ফ্রেশ হয়ে আয়, আমি খেতে দিচ্ছি। আচ্ছা, যাচ্ছি। কিছুক্ষণ পরে ইরা খাবার খেয়ে বেরিয়ে যেতে যাবে। তখন একটু আগেই তো এলি, এখন আবার চলে যাবি? অনেক কাজ আছে। কি কাজ এত তোর? আম্মু, তুমি কি ভুলে যাও তোমার মেয়েকে? তাই বলে কাজ কি তুই একাই করিস? অন্য কেউ কি আর কাজ করে না? সবাই কাজ করে সবার মতো, কেউ তো আমার মতো কাজ করে না, এটা তো তোমাকে বুঝতে হবে। আচ্ছা, যাই করিস না কেন একটু সাবধানে করিস। তোমার মেয়ে এত হালকা ভাবে নিও না। মেয়ে হলেও এতটা সাহস কিন্তু থাকা ভালো না। আচ্ছা আম্মু, আমি গেলাম। ইরা ওর কাজে চলে যায়। এখন হয়তো অনেকে বলবেন ইরা আবার কি কাজ করে। এখানে ইরাও অন্য কাজ করে, তবে সেটা কি কাজ তা আপনাদের এখন জানানো হবে না, জানতে পারবেন আরো অনেক পরে অন্যদিকে। আচ্ছা, ওদের মধ্যে একজনকে আমার অনেক চেনা চেনা লাগছে। কোন ছেলেটা? মাঝখানে কালো শার্ট পরে ছেলেটা। চলো আগে দেখে আসি কে এই ছেলে। ঠিক আছে, চল তাহলে। ছেলেটার কাছে যেতেই ওদের দেখে দৌড়ে পালাচ্ছে। সেজন্য আকাশ ঈশান ওই ছেলেকে ধরার জন্য ওর পিছনে পিছনে দৌড়াতে থাকে। কিছুক্ষণ পরে ওকে ধরে। ছেড়ে দিন আমায়, আমি কিছু করিনি। যদি নাই করে থাকিস তাহলে এভাবে পালাচ্ছিলি কেন? আপনারা পুলিশের লোক, জানি আমাকে এখন ড্রাগসের জন্য ধরবেন, সেজন্য আমি পালাচ্ছি। আমরা কোনো পুলিশের লোক না। তাহলে আমার কাছে কি চান? তোকে আমার অনেক পরিচিত মনে হচ্ছে, সেজন্য তোর সাথে এসেছি কথা বলার জন্য। আমি তো আপনাকে চিনি না। আমাকে চিনিস না সেটা বড় কথা না, তাছাড়া আমাকে তো নাই চেনার কথা। আগে এটা বল, এগুলো তুই কার কাছ থেকে কিনিস? আমার একজন বড় ভাই আছে, আমি তার কাছ থেকে কিনি। তাহলে ওর নাম্বার বল। নাম্বার দিয়ে কি করবেন? তোর বড় ভাইয়ের সাথে কথা বল। দেখুন, উনি যদি জানতে পারে তাহলে আমাকে মেরে ফেলবে। সে কি জানবে তুই নাম্বার দিয়েছিস? সেটা তো জানবে না। তাহলে দে নাম্বার। নাম্বার দেওয়ার পরে আকাশ কথা বলতে থাকে। কথা শেষ হওয়ার পরে ও আসতেছে, 10 মিনিট লাগবে। আমাকে তো ছেড়ে দিন। তোর এখনো অনেক কাজ বাকি আছে। কি কাজ? তুই আমাদের সাথে এমন ব্যবহার করবি দেখে যেন মনে হয় আমরা তোর সাথে কাজ করি। পরে আমাকে ছেড়ে দিবেন তো?
ছেড়ে দিব। 10 মিনিট পরে একটা ছেলে আসে, তবে সে ছেলেটি ছিল অভি। আকাশকে দেখে, এ কি, তুই এখানে কেন? আমি এখানে কেন তা তোর পরে জানলেও চলবে। আগে এটা বল, এই ব্যবসায় তুই কত বছর ধরে ধরছিস? কোন ব্যবসায়? এই যে ড্রাগসের ব্যবসায়। আমি যেটা বিক্রি করি তা তোকে কে বললো? তুই নিজেই তো বললি। বলেছি তো, কি হয়েছে? তোর বাবাকে কল দিয়ে আমার সাথে কথা বলিয়ে দে। তুই কি জানিস আমার বাবাকে? তোর বাবা কে তা জেনে আমার কি কাজ, এটা তো বল। তুই কিন্তু বাড়াবাড়ি করছিস। কথাটা শুনে অভিকে একটা থাপ্পড় দেয়। ওই দিনের মারের কথা হয়তো তুই ভুলে গেছিস। তোর যে কি হাল করব আমি তা কিন্তু তুই নিজেও জানিস না। ঈশান, ওকে নিয়ে চল তো। মেরে ফেলে দেবো। ওর বাবার নাকি অনেক পাওয়ার, দেখি কি করতে পারে সে। ওই চল তাহলে। অভিকে ওখান থেকে নিয়ে আসে একটা জায়গায়। এবার অভি কিছুটা ভয়ে আছে। দেখ, ভালো হবে না কিন্তু। ভালো যে হবে না তা আমরাও জানি। সেজন্য তোর বাবাকে বলবি নাকি তোরে মেরে তোর লাশ ওনাকে পার্সেল করে পাঠিয়ে দিব? দেখ, আমার বাবা যদি জানে তোরা আমাকে কিডন্যাপ করেছিস, তাহলে উনি তোদের কি রকম অবস্থা করবে তা কিন্তু তোরা ভাবতেও পারবি না। কথাটা মনে রাখিস। এই জন্যই তো তোকে বলেছি ওনাকে কল দেওয়ার জন্য। অভি কল দিয়ে আকাশের কাছে দেয়। অভি বল, কিছু কি হয়েছে? এখনো হয়নি, তবে হয়ে যাবে। তুই কে? আমার ছেলের মোবাইল তোর কাছে কেন? আমার কাছে কেন, কি জন্য আছে, এই সবটা জানার তোর কোনো দরকার নেই। আমি তোকে 30 মিনিট সময় দিলাম। এর ভিতরে যদি তোর ছেলের কাছে আসতে পারিস তাহলে ওকে বাঁচাতে পারবি। তুই কিন্তু আগুন নিয়ে খেলছিস। আগুন নিয়ে খেলতে আমার ভালোই লাগে। আচ্ছা দাঁড়া, তুই ওখানে, আমি আসতেছি। অপেক্ষা করতেছি। 25 মিনিট পরে এমপি ওখানে আসে। এসেই অভির কাছে যেতে চাইবে, তখনই অভি বাধা দেয়। বাবা, আমার কাছে এসো না। আমি কেন তোর কাছে আসবো না? তুমি যদি কাছে আসো তাহলে এই বোমাটা ফেটে যাবে। কিসের বোমা? আর কে রাখলো এই বোমা? আমি রেখেছি। তুই কে? আমি কে তা তুই পরেও জানতে পারবি। আগে আমাকে এটা বল, তোরা ড্রাগস কার থেকে কিনিস? কিসের ড্রাগস? তোর ছেলে কিন্তু সব সত্যি কথা বলে দিয়েছে, সেজন্য নতুন করে আর মিথ্যে বলে মায়ের খাস না। বলা যাবে না, যদি বলে দেই তাহলে ও আমাদের মেরে ফেলবে। তুই যদি না বলিস তাহলে আমি তোদের মেরে ফেলবো। তুই কি জানিস আমি একজন এমপি? জানি তো। আমি যদি 10 মিনিটের মধ্যে বাইরে না যাই তাহলে ভিতরে 10 জন সিকিউরিটি আসবে আর তোমাদের মেরে ফেলবে। তোর সিকিউরিটি বেঁচে থাকলে তো তোকে বাঁচাবে। মানে কি? বাইরে এসে দেখে যা। এমপি বাইরে এসে দেখে সব লোককে মেরে ফেলা হয়েছে। এতে এমপি একটু ভয় পায়। কে তুই? এইসব কি করে করলি? আমি কে, কি আমার পরিচয়, সে সব তোকে না জানলেও চলবে। তুই শুধু আমাকে এটা বল, তোরা এইগুলো কার থেকে এনে বিক্রি করিস? কিবরিয়ার থেকে। ওর কার কাছ থেকে আনে সেগুলো আমি আর জানি না। জাসালা, এখানেও কিবরিয়া? ঈশান? জি বলুন। এই কিবরিয়ার একটা ব্যবস্থা করতে হবে মনে হচ্ছে। আমারও তাই মনে হচ্ছে। আচ্ছা, এমপি কে কি ছেড়ে দিব? ছেড়ে দিন, এত সম্মানিত একজন মানুষ বলে কথা। কিন্তু ওর ছেলেকে? ওনার ছেলেকে তো ছেড়ে দেওয়া যাবে না, ছেলে তো অনেক বেয়াদব। এমপি সাহেব, আপনি নিজের হাতে আপনার ছেলেকে পুলিশের হাতে তুলে দিবেন। যদি এমনটা না করেন তাহলে ওকে আমি মেরে ফেলবো। বাবা, তুমি ওদের কথা শোনো না, আমি জেলে যেতে চাই না। তাহলে ওকে মেরেই ফেলি, কি বলিস? সেটাই করেন, বাচ্চা রেখে তো 2 টাকারও লাভ হবে না। আকাশ পিস্তল যেই মাথার কাছে এনে গুলি করতে যাবে তখনই। এটা ছাড়া অন্য কোনো উপায় কি নেই? আরেকটা উপায় আছে। কি উপায় আমাকে বলেন? তোর ছেলেকে দেশের বাহিরে পাঠিয়ে দিবি। যতদিন দেশের বাহিরে থাকবে ততদিন ভালো থাকবে। আমি ওকে 2 দিনের ভিতরে পাঠিয়ে দেব। তবে একটা কথা, যদি আমি কখনো জানতে পারি তোর ছেলে বা তুই এই কাজের সাথে দ্বিতীয়বার জড়িয়েছিস তাহলে তোদের এমন হাল করব, পাবলিক তোদের নিজের হাতে মেরে ফেলবে। আপনি যেভাবে বলেছেন সেভাবেই করব, কোনো চিন্তা করবেন না। ঠিক আছে, তোর ছেলেকে নিয়ে যা। এমপি ওর ছেলেকে নিয়ে চলে যায়। ঈশান আর আকাশ চলে আসে বাসায়।
তবে ওদের দুজনের আলাদা বাসা। আকাশ বাসায় ফিরে ফ্রেশ হয়ে ঘুমিয়ে যায়। এইদিকে ইরা ওর কাজ করতে থাকে। তখনই ম্যাম, আপনাকে একবার এমপির সাথে দেখা করতে হবে। আমি কেন যাব ওনার সাথে দেখা করতে? সেটা তো জানি না, তবে উনি আমাকে ডেকে পাঠিয়েছে। ঠিক আছে, যাচ্ছি আমি, কিন্তু এখন তো সন্ধে, কালকে গেলে কি হয় না? আমাকে তো বললো এখনই যেতে। ইরা কোনো কিছু না ভেবে চলে আসে এমপির কাছে। আমাকে ডেকেছেন? ডেকেছি। আমার ছেলেকে এয়ারপোর্টে দিয়ে আসো। আপনারা তো সিকিউরিটি থাকতে আমি কেন? সিকিউরিটি নেই, সেজন্য তুমি দিয়ে আসো। ঠিক আছে, আসতে বলেন ওকে। কিছুক্ষণ পর অভি নিচে নামে। অভি তো ইরাকে দেখে অবাক হয়। অভি, তুই এখানে? আমার ওই সেমি প্রশ্ন, তুই এখানে কেন? তোমরা কি একজন আরেকজনকে চিনো আগে থেকে? আমরা একই ভার্সিটিতে পড়ি। তাহলে তো ভালো। অভি, তাড়াতাড়ি বেরিয়ে পড়ো। ইরা অভিকে নিয়ে যেতে থাকে। রাস্তায় ওরা অনেক কথাই বলতে থাকে, তবে অভি যে একেবারে জন্য চলে যাচ্ছে তা কিন্তু অভি বলেনি একবারও। তাহলে অভি, ভালো থাকিস তুই। তোকে একটা কথা বলি। কি কথা? আকাশের থেকে কিন্তু সাবধানে থাকিস। কোন আকাশ? তুই কয়টা আকাশকে চিনিস? তুই কি? ঠিক ধরেছিস, আমি ওরই কথা বলছি। কিন্তু ও কি করলো? তুই তা আস্তে আস্তে জানতে পারবি। এই বলে অভি তো চলে যায়, অথচ ইরা কোনো কথাই বুঝতে পারেনি। ওই রাতে ইরা বাসা চলে আসে কিছুক্ষণ পরে। ইরা, তোর কোনো পছন্দের ছেলে আছে কি? হঠাৎ এই প্রশ্ন? তোর বাবা এবার তোর বিয়ে দিতে চায়। বাবা আমার বিয়ের পিছনে কেন বললো হঠাৎ করে? তা আমি জানি না, আমাকে বললো তোকে যেন জানাই, পরে তো বলবি, আমরা তোকে জিজ্ঞেস করিনি। আম্মু, আমি এখনো বিয়ে নিয়ে কিছু ভাবিনি। তাছাড়া 2 বছর আগে আমি কোনো বিয়েই করব না। এইসব কি কথা ইরা? জি, এটাই ঠিক কথা। সকালবেলায় ইরা আবারও ভার্সিটিতে আসে, তবে এবার লাইব্রেরিতে আসে। ওখানে বইয়ের ভেতরে কি যেন দেখতে থাকে, তা একটা ছেলে দেখে ফেলে। ওই তুই কে রে? বইয়ের ভিতরে কি দেখেছিস? আমি তো এমনিতেই ভিতরে কি আছে তা দেখছিলাম। আমাকে দেখলে কি তোর বোকা মনে হয়? বোকা কেন মনে হবে? তাহলে তুই কি খুঁজতেছিস তা আমি ঠিকই জানি। তাহলে তুইও কি এগুলাই খাস? আমি কি খাই বা না খাই তা কি তোকে বলতে হবে? যদি না বলিস সেখানে কয়েকটা থাপ্পড় দিয়ে বসবো। তোর মতো মেয়ের নরম হাতের গরম ছোঁয়া পেতে ভালোই লাগবে। ও তাই নাকি? তাহলে আয়, কয়েকটা দিয়ে দিই, দেখ কেমন লাগে। বলে কয়েকটা থাপ্পড় দেয়। এতে ছেলেটা একটু ব্যথা পায়, তবে ইরার দিকে অনেক রাগে লোক নিয়ে তাকিয়ে আছে। তারপর ওই ছেলে ওর বড় ভাইয়ের কাছে নিয়ে যায়। ভাই, এই মেয়েকে ধরে এনেছি। আরে ও তো আমার পরিচিত। তা কি করেছে এই মেয়ে? কি করেনি তা বলেন? এত ভূমিকা না করে কি করেছে তা আমাকে বল। আমরা যেখানে ওইগুলো রাখি ওখানে এইগুলো বইয়ের ভিতরে খুঁজছিল। কি বলিস? সত্যি বলছি, আপনি জিজ্ঞাসা করে দেখুন। ইরা, তুমি এরকমটা কেন করেছো? আমি তো কিছুই জানি না। তাহলে বইয়ের ভিতরে কি দেখলে? আমি তো ভিতরে পড়া দেখছিলাম। ও কিন্তু মিথ্যে বলছে। এরা কথাটা কি সত্যি? আমি তো পড়া ভেবে বইটা দেখছিলাম, কিন্তু পড়া খুঁজে পাচ্ছিলাম না বলে পৃষ্ঠাগুলো পাল্টিয়ে পাল্টিয়ে দেখছিলাম। ভাই, ও মিথ্যে বলছে। চুপ কর, তুই যা, বাকিটা আমি দেখতেছি। ইরা, তুমি লাইব্রেরিতে যাও, বই পড়ো, এতে আমার কোনো অসুবিধা নেই, কিন্তু ওই বইগুলোর দিকেও যেন তোমাকে না যেতে দেখি। ঠিক আছে, যাব না। এখন তাহলে যাই আমি। ইরা চলে যায়। যেতে যেতে অনেক কিছু ভাবতে থাকে, যা আপনারা পরে জানতে পারবেন। এদিকে ওর দিকে লক্ষ্য রাখবি। ঠিক আছে। এইদিকে আকাশ অফিসে যায়। আপনাদের তো আকাশের অফিসের ব্যাপারে বলতেই ভুলে গেলাম। আসলে আকাশ তো এমনিতেই মাফিয়ার জগতের কিং, কিন্তু এর বাইরে একজন বিজনেসম্যান। কিন্তু কিভাবে তা আপনারা গল্পের সাথে থাকলে জানতে পারবেন, কেননা আগে কিন্তু আকাশ বিজনেস দেখাশোনা করত ওর বাবার সাথে। ওখান থেকেই মাফিয়া হয়ে ওঠে। কিন্তু কিভাবে এই গুঁড়ো হলো তা আপনারা আকাশের অতীত যখন জানতে পারবেন তখনই বুঝতে পারবেন অফিসে আসার পরে। যে কাজগুলো করতে বলা হয়েছে সে কাজগুলো কি করা হয়েছে? জি স্যার, কথা হয়েছে। মিস্টার জাফর ইকবাল কি এসেছিল? আর উনি আর আসেনি এখানে। ও আচ্ছা, কোনো কাজ বা ফাইলে সাইন থাকলে নিয়ে আসো, আমি আবার বের হব। মাত্রই তো এলেন এখানে, আবার চলেও গেলেন। আমার এই বিজনেসটা শুরু করতেছি,
বাবার স্মৃতি জড়িয়ে আছে বলে, নয়তো করতাম না। বুঝতে পেরেছি স্যার, কিন্তু স্যার এখানে কি করব? আপাতত যে কাজগুলো জমা হয়ে আছে তা নিয়ে আসো, ওইগুলো শেষ করে নেই। আচ্ছা স্যার, নিয়ে আসতেছি। 20 মিনিট পরে 5-6টা ফাইল নিয়ে আসে। এতগুলো ফাইল? জি স্যার, এইগুলো দেখে তারপর সাইন করে দিলেই হবে। তোমরা কি দেখেছিলে? আমরা তো দেখেছি, সবকিছু ঠিকই আছে। তাহলে আমি সাইন করে দিচ্ছি। স্যার, আপনার সাথে একজন দেখা করতে এসেছে। কে এসেছে? রফিক চৌধুরী এসেছে স্যার দেখা করতে। উনি কে? চিনলাম না তো ওনাকে। ওই ছোটখাটো একটা কোম্পানি চালায়, অনেক মাস ধরে আপনার জন্য অপেক্ষা করছিল, সেজন্য আমি আজকে আসতে বলেছি তাকে। ঠিক আছে, পাঠিয়ে দাও ওনাকে। কিছুক্ষণ পরে রফিক চৌধুরী আসে, ওনার সাথে কথা বলতে থাকে। কথা বলা শেষ হলে, যদি আপনি একটু দয়া দেখান তাহলে আমার অনেক উপকার হয়। ঠিক আছে, আপনি প্রজেক্ট তৈরি করে নিয়ে আসুন, কর্মচারীকে দেখান। যদি সবকিছু ঠিক থাকে তাহলে আমি আপনাকে দিয়ে দিব। অনেক ধন্যবাদ আপনাকে। এই বলে চলে আসে। অন্যদিকে ইরা এখনো বাসায় ঘুমাচ্ছে। কখন কি কাজ করে তা ও নিজেও জানে না। কিছুক্ষণ পরে ইরার বাবা মিষ্টি নিয়ে আসে। কিসের মিষ্টি এটা? অনেক অপেক্ষা করার পর আজকে ওই কোম্পানির চেয়ারম্যানের সাথে কথা বলতে পেরেছি। কি বলো, এটা তো অনেক খুশির কথা। কিভাবে খুশি করার কথা বলো? উনি বলেছে প্রজেক্ট তৈরি করতে দেখাতে। তৈরি করে দেখাতে বলেছে? আর এই প্রজেক্টে আমরাই পাবো, তার তো নিশ্চয়তা নেই। ওনার সাথে কথা বলতে পেরেছি, এটাই তো অনেক কিছু। তা তোমার ব্যাপার। আচ্ছা আম্মু, আমি গেলাম। তা মিষ্টি তো খাইয়ে দিবে নাকি তোমরা দুইজনই সব মিষ্টি খেয়ে নিবে? মা বাবা কিন্তু ডায়াবেটিস, ভুলেও মিষ্টি খেতে দিবা না। আচ্ছা, দিব না। আমি কি তোর শত্রু হই? তুই আবার পিছনে কেন এরকম ভাবে লেগে আছিস বলতো? তোমার ভালোর জন্য এতটুকু তো চিন্তা করতেই পারি আমি। আচ্ছা, সাবধানে থাকিস। এইদিকে আকাশ আস্তানায় চলে আসে বডিগার্ড নিয়ে। আজকে অফিসে গিয়েছিলে? এদিক ওদিক দুই দিকই তো সামলাতে হয়। কিন্তু ওই কিবরিয়ার তো একটা ব্যবস্থা করতে হবে। একটা কাজ করো, লোক লাগিয়ে দাও, যে কোনো ভাবে যেন কিবরিয়ার খোঁজ আমাকে এনে দেয়। ঠিক আছে, লাগিয়ে দেবো। একটা কথা বলার ছিল। কি কথা? কয়েকটা দিনের জন্য একটু ঘুরে আসবো বাইরের কোনো দেশ থেকে। তাহলে যা, ঘুরে আয়। কিন্তু এই দিকটার কি হবে? আমি তো আছি, তোর যতদিন ইচ্ছে হয় ঘুরে আয়। ঠিক আছে। এইদিকে নিবিড় ভার্সিটির মধ্যে বসে আছে, তখন ওর লোক ওখানে আসে। কোনো কিছু কি জানতে পেরেছিস? এরা তো এখনো ভার্সিটিতে আসেনি। যদি আসে তাহলে ওর দিকে নজর রাখবি। ওই মেয়েকে দেখলে সাধারণ কোনো মেয়ে বলে মনে হয় না, কিরকম মেয়ে মনে হয়? অন্য মেয়েদের তুলনায় আলাদা মনে হয়। ও আচ্ছা, তাও খেয়াল রাখ। কিন্তু অভি ছেলেটা হঠাৎ করে দেশের বাইরে চলে গেল, কবে দেশে ফিরবে তাও বলে গেল না। একা একা এত কিছু সামলানো তো কষ্ট হয়ে যাচ্ছে আপনার জন্য। এটাও তো কথা, তাও যতটুকু পারি করে যেতে তো হবেই। এটা ঠিক বলেছেন। এইদিকে কিছুক্ষণ পরে ইরা আবারও লাইব্রেরিতে আসে। ওই মেয়ে, তুই আবারও এখানে কেন? আমি এখানে কেন তা জেনে তোর কি কাজ? সব কাজ তো আমারই। কি রকম? তুই কি মনে করেছিস আমি কিছুই বুঝি না? তা কি কি বুঝিস বলতো? তুই যে বই দেখার নাম করে এখানে অন্য কিছু খুঁজতে এসেছিস তা আমি ঠিক ভালো করে জানি, আর বুঝতেও পেরেছি। তোর কথার মানে আমি ঠিক বুঝতে পারলাম না। নিবিড়কে যখন সবকিছু বলবো তখন ঠিকই আমার কথা তুই বুঝতে পারবি। ছেলেটি ওখান থেকে যেতে চাইবে তখনই ইরা ছেলেটির কাঁধে এখানে একটা বাড়ি দেয়। এতে ছেলেটি ওখানেই অজ্ঞান হয়ে যায়। তারপর আরো কিছু লোক দিয়ে গোপনে ছেলেটিকে বের করে নিয়ে যায় ওখান থেকে। এখন একে কি করব? নিয়ে আটকে রাখ, কোনোভাবেই যেন বের হতে না পারে। হয়ে যাবে, চিন্তা করবেন না। বারবার ওরা আমাকে বাধা দিচ্ছে, মনে হয় ওরা আমাকে সন্দেহ করছে। ওই নিবিড় বাচ্চার একটা ব্যবস্থা তো করতেই হবে। কিন্তু কি করা যায় বলতো? প্রমাণও তো নেই। সেটাই, এখনো পর্যন্ত কোনো কিছুই তো খুঁজে পাইনি। এখন কি করবেন? কিছু করতে হবে না, যা হচ্ছে তার উপর নজর দে। নিবিড়কে উঠিয়ে নিয়ে যাই? এখন তা করা যাবে না। তাহলে আর কি করব? তোরা নিবিড়ের উপর নজর রাখ। এটাই ভালো হবে। নিবিড় আপনার উপরে লোক লাগিয়েছে নজর রাখার জন্য, সেজন্য আমরাও নিবিড়ের উপর নজর রাখবো। তবে ও যেন আর কোনোভাবে বুঝতে না পারে ব্যাপারটা। কোনোভাবেই বুঝতে পারবে না। এইদিকে নিবিড় বসে আছে। ওই দেখ তো ছেলেটা কোথায় গিয়েছে, অনেকটা সময় তো হয়ে গিয়েছে, এখন ও তো আসলো না। ওকে খুঁজতেই লোকজন চলে যায়। অন্যদিকে 2 দিন পরে
তুই কি এখন বের হবি? কোনো কিছু বলবি? এই নে, এই কার্ডটা রেখে দে। এটা দিয়ে আমি কি করব? তুই যে দেশে যাবি ওই দেশে তো টাকা চলবে না। যদিও তুই টাকা ভেঙে নিয়ে যাস, তাহলে তো তোকে আবার সব জায়গায় তা নিতেও পারবি না। এটা কিসের কার্ড? এই কার্ড কিন্তু প্রায় তুই 3টা দেশে ইউজ করতে পারবি, সেজন্য নিয়ে যা। তোর কি লাগবে? আমি যখন দেশের বাইরে যাব তখন লাগবে। আমি লোক পাঠিয়ে দিচ্ছি তোর সাথে। আমি লোক নিয়ে কি করব? এয়ারপোর্টে পর্যন্ত তোকে দিয়ে আসবে ওরা। আমি তো বাচ্চা না যে হারিয়ে যাব। কিবরিয়া কোন দিক দিয়ে হামলা করে তা তো বলা যায় না, তবে কিবরিয়াকে আমি তোর আসার আগেই মেরে ফেলবো। তোমার যেমন ইচ্ছে, গেলাম আমি। ঈশানকে এয়ারপোর্টে পৌঁছে দিয়ে আকাশ ফিরছিল, তখন রাস্তায় ইরার সাথে দেখা হয়। কি ব্যাপার, আপনি এখানে কেন? বন্ধুকে এয়ারপোর্টে দিয়ে আসতে গিয়েছিলাম, কিন্তু আপনি এখানে? এসেছি অন্য কাজে। কি কাজ? আরে এমনিতেই ঘুরে বেড়াচ্ছি। তা গাড়ির কি হলো? চাকা নষ্ট হয়ে গিয়েছে। আমার গাড়িতে উঠুন। কিন্তু কেন? এভাবে রাস্তায় দাঁড়িয়ে থাকলে কোন দিক দিয়ে কোন ছেলে এসে বিরক্ত করা শুরু করে দেয় কে জানে। কিন্তু গাড়ি? আমি লোক পাঠিয়ে দিব, ওরা এসে গাড়ি ঠিক করে নিয়ে যাবে। ঠিক আছে চলো। ওরা যেতে থাকে। কিছুক্ষণ পরে একটা রেস্টুরেন্টের সামনে এসে গাড়ি থামায়। তারপর ওরা খাবার খাওয়ার জন্য চলে যায় ভেতরে। খাবার খেতে খেতে ওরা আরো কিছুক্ষণ কথা বলতে থাকে। আচ্ছা, তোমার পরিবার সম্পর্কে তো এখনো কোনো কিছু জানতেই পারলাম না। আমি তো একাই থাকি। বাবা মা ছোটবেলায় মারা যায়, যখন আমার 16 বছর বয়স ছিল। বুঝতে পেরেছি। তোমাকে ভার্সিটিতে এখন আর দেখি না। কেন? দেখবে কি করে? আমি এতদিন যে কাজে আসতাম সে কাজটা তো নেই এখন আর। কিছু কি বললে? এমনিতে যাই না। মাঝে মাঝে আসলে তো আড্ডা দিতে পারতাম। তুমি যখন বলতেছো তখন আসবো। সত্যি তো? সত্যি বলছি। চল এবার উঠি আমরা। আকাশ ইরাকে নিয়ে বের হয়। নিচে নেমে দেখে একটা গাড়ি থেকে কিছু লোক মুখোশ পরে নামতে থাকে। ইরা কিছু করতে যাবে তার আগেই তুমি আমার পিছনে লুকিয়ে থাকো। ইরা কোনো কথা না বলে ব্যাগ থেকে খালি হাত বের করে। এদিকে লোকজন ভেতরে ঢুকে যায়। তুমি গাড়িতে বসো, আমি আসতেছি। তুমি এখন কোথায় যাবে? দেখছো না ভিতরে কি হচ্ছে? ওরা তো মাত্র ফিরে গেল। তো কি হয়েছে? আমরা পুলিশকে কল দিই, ওরা এসে দেখে নেবে বাকিটা। ওরা আসতে আসতে অনেক লেট হয়ে যাবে, সেজন্য তুমি গাড়িতে বসো। ওরা যদি তোমার কোনো ক্ষতি করে ফেলে? কিছুই হবে না। লোকগুলো তো ভেতরে চলে যায়। আকাশও পেছন দিয়ে ভেতরে আসে। তারপর সুযোগের অপেক্ষায় থাকে। ওরা টাকা নিতে ব্যস্ত। আসলে রেস্টুরেন্টের উপরে একটা ব্যাংক ছিল, সেই জন্য এখানে ওরা এসেছে ব্যাংক ডাকাতি করার জন্য। ওরা এক একজন এক এক দিকে। সেই সুযোগে পিস্তল বের করে ওদের গুলি করতে থাকে। একে একে কয়েকজনকে মেরে ফেলা হয়। ইরা তো পুলিশকে কল দেয়। তাড়াতাড়ি করে এই ঠিকানায় ফোর্স পাঠিয়ে দাও। স্যার এক্ষুনি আসতেছি। একটু পরে পুলিশও বের হতে থাকে। কিছুক্ষণের মধ্যেই আকাশ ওদের সবাইকে মেরে ফেলে। তারপর কোনো কিছু জানে না এরকম ভাবে একটা নাটক তৈরি করে নেয়। ইরাও ওখানে এসে দেখে আকাশ দরজার বাইরে দাঁড়িয়ে ভেতরে উকি দিয়ে দেখছে। ইরা পেছন থেকে কাঁধে হাত রাখে। বিশ্বাস করুন, আমি কোনো কিছুই দেখিনি। আরে তুমি এত ভয় পাচ্ছ কেন? ভিতরে এত গুলি চললো আর তুমি বলছো ভয় কেন পেয়েছি? তো এখানে বেজা বেড়ালের মতো দাঁড়িয়ে আছো কেন? ভিতরে কেউ বেঁচে আছে কিনা সেটাই বোঝার চেষ্টা করতেছি। এবার ইরাও দেখতে থাকে। তখন খেয়াল করে ভিতরে সব হাইজ্যাকারের গুলি লেগে মরে আছে ওরা। ওদেরকে কে মারলো? 2টা লোক আসলো, ওদের মেরে আবার চলে যায়। কি বলো? ব্যাংকে ঢোকার তো এই একটা রাস্তা। এই রাস্তা দিয়েই ওরা পালিয়েছে। আমি ওদের আসতে দেখে লুকিয়ে গিয়েছিলাম। আচ্ছা, ওরা দুজন দেখতে কেমন ছিল? মুখে তো মাস্ক ছিল, সেজন্য দেখতে পাইনি। আর সিসিটিভি তো আছে, ওখান থেকে কিছু তো জানা যাবে। এর মধ্যে পুলিশ এসে সব লাশ নিয়ে চলে যায়। তারপর ইরা পুলিশকে সবটা বলতে থাকে। সবটা শোনার পরে, আচ্ছা ওদের দ্বিতীয়বার দেখলে চিনতে পারবেন তো? এরা তো একটু আগেই মারা গেল। আরে আমি এদের কথা বলছি না, যারা মেরেছে ওদের কথা বলছি। তবে ওরা যাই করেছে অনেক ভালো কাজ করেছে। আইন এইভাবে হাতে তুলে নেওয়া তো ঠিক না। আইনের জন্য যদি অপেক্ষা করতো তাহলে তো অনেক সময় পার হয়ে যেত। ততক্ষণে এরা কি এসে পৌঁছাতো?
এটা ঠিক বলেছো, তবে সিসিটিভি তো আছে, ওখান থেকে কিছু তো জানা যাবে। আমি তাহলে ফুটেজ নিয়ে যাচ্ছি। চলো আমরা এখন বেরিয়ে পড়ি। যখন ডাকবো থানায় তখন কিন্তু আসতে হবে। জি আসবো। অন্যদিকে কিবরিয়া সব কিছু জেনে যায়। তাহলে ওই মেয়ের জন্য আমার লোক মারা গেল। জি বস, ওই মেয়েকে কিন্তু ছাড়া যাবে না। খোঁজ নিয়ে ওই মেয়েকে উঠিয়ে আন তাহলে। জি বস, তাই করব। 3 দিন পর কিবরিয়ার লোক ইরার খোঁজ পায়। বস, পেয়েছি মেয়েটার খোঁজ। তাহলে উঠে নিয়ে আয় ওকে। এখানে না এনে অন্যভাবে মেয়েটিকে এখানে আনার ব্যবস্থা করলে কেমন হয়? সেটা কিভাবে? আমরা ওই মেয়ের মতো করেই ওই মেয়েকে ফাঁসাবো। সেটা কিভাবে? তাহলে শুনেন। এরপর ওরা প্ল্যান করতে থাকে, যা আপনারা এখন না শুনলেও হবে, কেননা একটু পরে সে প্ল্যান অনুযায়ী কাজ করতে থাকবে, তখন সবটা বুঝতে পারবেন। এইদিকে ভার্সিটিতে এসে ইরা একটা ছেলের পিছনে পিছনে হাঁটতে থাকে। তারপর ছেলেটি একটা গাড়ি নিয়ে সেটা চালিয়ে যেতে থাকে। ইরাও আরেকটা গাড়ি নিয়ে যেতে থাকে, যা আকাশ দেখে ফেলে। এ কি, ও এখন যাচ্ছে কোথায়? এখানে ইরা ততক্ষণে অনেকটা দূরে চলে আসে। এখানে কৌশলে ওরা ইরাকে নিয়ে একটা জঙ্গলের কাছে চলে আসে। একটু পরেই তো জঙ্গল, ভেতরে একা একা যাওয়াটা কি ঠিক হবে? আচ্ছা একবার ভিতরে এসে দেখি না কি হয়। এইভাবে ইরা পেছনে আসতে থাকে। পথেই চাকা নষ্ট হয়ে যায়, সেই জন্য নিচে নেমে চাকা চেক করতে থাকে। তখন দেখে চাকায় পেরেক গেঁথে গেছে। তাহলে কি কেউ আমাকে ট্রাপে ফেলে দিল? এইসব ভাবতে থাকে, তখনই কেউ জাল দিয়ে ইরাকে আটকে দেয়। তারপর ওকে নিয়ে যেতে থাকে। অন্যদিকে আকাশও জঙ্গলের কাছাকাছি চলে আসে। ইরার গাড়ি তো এখানেই, তাহলে ও কোথায় গেল? গাড়ি থেকে নেমে আকাশ নিজেও চেক করতে থাকে। তখন ওর চোখে পড়ে সেমভাবে পেরেকগুলো দেখে বুঝতে বাকি রইল না। ইরার তো অনেক বিপদ তাহলে। সেজন্য আকাশ গাড়ি নিয়ে যেতে থাকে। তখন দূরে একটা গাড়ি দেখতে পায়। সেই গাড়ির কাছেই একটা পুরনো বাড়ি দেখতে পায়। তাই গাড়ি থামিয়ে দূর থেকেই জঙ্গলের ভিতর দিয়ে হাঁটতে থাকে ওই বাংলোর দিকে। এইদিকে বল তুই কে? আমি কে তা জেনে তোদের কি কাজ? আমাকে এখানে কেন ধরে এনেছিস? তুই যে আমাদের লোকের উপরে নজর রাখছিস সেটা আমরা জানি, সেজন্য ভালো ভালোই বলে দে কে তুই। বলবো না আমি, তবে তোরা কিছু কেউ বাঁচতেও পারবে না। আমাদের চিন্তা না করে তোর চিন্তা করো। আমাকে বড় জোর মেরে ফেলবি, এর চেয়ে বেশি তো কিছুই করতে পারবি না। আমরা তোকে মারবো না। না মারলে ধরে এনেছিস? আমরা এখানে 25 জন আছি, যদি এক একজন পালাক্রমে তোকে ধর্ষণ করি তাহলে কেমন দেখায় বলো তো? আর সেটা যদি ভিডিও করে যদি নেটে ছড়িয়ে দেই তাহলে তো আরো ভালো দেখাবে। প্লিজ আমার এত বড় সর্বনাশ করবেন না। আগে বল তোর পরিচয় কি, আর আমাদের লোকদের কেন এভাবে ফলো কেন করেছিস? ইরা কিছু বলতে যাবে, তখনই বাইরে কিসের যেন শব্দ হয়। ওই বাইরে এটা কিসের শব্দ হলো? বুঝতে পারছি না। আচ্ছা আমি 5 জনকে নিয়ে চেক করে আসতেছি। ঠিক আছে যা তাহলে। লোকটা 5 জনকে নিয়ে বাইরে এলো। কিছুক্ষণ পরে ওই 5 জনের কোনো খোঁজ নেই। বাইরে শুধু শব্দ হচ্ছিল। এরপর থেকে আর কোনো খোঁজ নেই। কিরে ওরা গেল তো আর গেল, ফেরার তো কোনো নাম নেই। দেখে আসতেছি। এবার আরো কিছু লোক যায়, কিন্তু তারাও আর ফিরে আসেনি। ভেতরে থাকা কেউই কোনো কিছুই বুঝতে পারছে না কি হচ্ছে ভিতরে। এই সব কিছুই ভাবতে থাকে। এদিকে ওই তুই সাথে করে কাউকে নিয়ে আসিসনি তো? কই না তো। তাহলে আমাদের লোকজনের এরকম ভাবে হারিয়ে যাচ্ছে কেন? বিশ্বাস করুন আমি কিচ্ছু জানি না। সত্যি করে বল। সত্যি বলছি, আমি কিচ্ছু জানি না। কিছুক্ষণ পরে ভিতরে আকাশ আসে, তবে শরীরে কিছুটা রক্ত লেগে থাকে। ইরা তো আকাশকে দেখে বরাবরই অবাক হয়। এ কি, তুমি এখানে কি করে? আমি এসেছি তোমার জন্য। ওই তোদের ড্রামা তো বন্ধ কর এখন, আগে বল তুই কে? আমি কে তা জেনে তোর মনে হয় না কোনো উপকার হবে? ক্ষতি হবে না। ক্ষতি বলতে তোকে যে এখন মেরে ফেলবো, এটাই তো তোর জন্য ক্ষতি হয়ে দাঁড়াবে। কি, তোর এত বড় সাহস? কথাটা বলে আকাশের দিকে ছুটে আসে। ততক্ষণে গুলি করে ওদের ওখানে মেরে ফেলে সবাইকে শেষ। অন্য কেউ আসার আগে এখান থেকে চলো পালাই। আকাশ, কি তোমার পরিচয়? আর এতগুলা লোকের সাথে পেরে ওঠা তো কোনো সাধারণ কাজ না। আমি কে তা তুমি পরেও জানতে পারবে। এখন এখান থেকে পালাতে হবে। চলো। ওরা তো পালিয়ে যায়।
পথে ওরা অনেক কথাই বলতে থাকে, যা এখন আপনাদের না জানলেও চলবে। ওইদিকে নিবিড় ওই আস্তানায় আসে। এসে এইসব দেখে তো ওর মাথা ঠিক নেই। এইসব কি হলো কি করে? আমরাও বুঝতে পারছি না এইসব কি হলো। এরা তো একা, এইসব পারবে না। তাহলে কি ওর সাথে আরো কেউ ছিল ভিতরে? ওটা তো আমি ঠিক জানি না। আচ্ছা, ইরার সম্পর্কে এবার সবকিছু খোঁজ নেওয়া শুরু কর। ও কি করে এইসব খোঁজ নিতে পারলে আমরা বাকি কিছু জেনে যাব। ঠিক আছে, কিন্তু ওদের এভাবে কেউ মারতে পারে? ওইসব তো ইরারই বলতে পারবে। এদিকে ইরাকে ওর বাসায় পৌঁছে দেয়। কিছুক্ষণ পরে আকাশ নিজেও বাসায় চলে আসে। লোকজনকে তৈরি হতে বলো। স্যার কোথাও বের হবেন কি? কাল বাদে পরের দিন। তা তোমাদের যে বলেছি কিবরিয়া সম্পর্কে সব খোঁজ খবর নেওয়ার জন্য, তা কি নেওয়া হয়েছিল? জি বস, নেওয়া হয়েছে। তাহলে এবার ডিটেলসগুলো আমাকে বলতে থাকো, আমি দেখি কি করা যায়। লোকগুলো ডিটেলস বলতে থাকে। সবটা শোনার পর তাহলে 5-6টা হেলিকপ্টার নিয়ে গেলেই তো ওদের একটা ব্যবস্থা করা যাবে। জি বস, এতে হয়ে যাবে। তবে আস্তানা তো ওদের, সেজন্য আমাদের ভালো মতো অস্ত্র নিয়ে যেতে হবে। ওটা নিয়ে চিন্তা করো না, হয়ে যাবে সবকিছু। তাছাড়া আমাদের কোনো কিছু কি কম আছে? কম তো নেই। যা কিছু আছে তা নিয়ে অ্যাটাক করব। ঠিক আছে। পরের দিন ইরা বসে আছে। তখন ওকে জিজ্ঞেস করতে থাকে, ও উত্তর দিতে থাকে। তাহলে আপনি বলতে চাইছেন নিবিড়কে যদি আমরা ধরে ফেলি তাহলে এই কেসের অনেক তথ্যই আমরা বের করতে পারবো? জি, ঠিক ধরেছেন। ঠিক আছে, তাহলে আজকেই ওকে ধরে নিয়ে আসবো। আমি তাহলে এখন আসি। বিকেলবেলায় পুলিশ এসে নিবিড় আর ওর লোকজনকে নিয়ে ধরে নিয়ে আসে থানায়। এনে ওখানে অনেক মারতে থাকে। কিছুক্ষণ মারা হয়ে গেলে, দেখ এখানে তোকে কোনো ভাই কিন্তু বাঁচাতে আসবে না, সেজন্য যা বলার সত্যি কথা বলে দে। আমি কিছু জানি না। না জানলে আরো মার খেতে থাক। একে একে আরো কিছুক্ষণ মারতে থাকে। এবার মার সহ্য করতে না পেরে সব সত্যি কথা বলে দিতে থাকে। অন্যদিকে রফিক চৌধুরী ওনার প্রজেক্ট নিয়ে আকাশের অফিসে চলে আসে। আমাকে আসতে বলা হয়েছে। তো বলুন, প্রজেক্ট কতদূর শেষ করেছেন? এই তো পুরোটা শেষ করেছি। দিন তো ফাইলটা। ফাইল দেখতে থাকে। দেখা শেষ হলে সাইন করে দিয়ে দেয়। কিছুক্ষণ পরে রফিক চৌধুরীও চলে আসে বাসায়। এসে ইরা আর ওনার স্ত্রীকে খবরটা দেয়। আমার প্রজেক্ট পেয়ে গেছি। এটা তো খুশির কথা। আমি একটা পার্টি দিব ভাবতেছি। কাল আমি থাকতে পারবো না আব্বু। কোথায় যাবি তুই? আমি একটু বাইরে যাব, একটা কাজ আছে। ঠিক আছে। এদিকে আকাশ ওর আস্তানায় এসে অ্যাটাক করার সব প্ল্যান করে নিতে থাকে। কিছুক্ষণ পরে, কাল কখন যাব আমরা? সকালে বের হব। ওকে স্যার। পরের দিন সকালবেলায় 6টা হেলিকপ্টার নিয়ে রওনা দেয় কিবরিয়া আস্তানার দিকে। অনেকটা সময়ের পরে, আমরা কি তাহলে বের হব? ইশারা বুঝতে পেরে ইরাও বের হয়ে যায়। এইদিকে আকাশে হেলিকপ্টার দেখে কিবরিয়ার লোকজন ওকে জানায়, বস বস, একটা সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? 6টা হেলিকপ্টার আমাদের দিকে আসতেছে, এই দিকেই আসতেছে। তাড়াতাড়ি দেখ ওরা কি এখনো আসছে নাকি চলে যাচ্ছে। ঠিক আছে বস। দুই দলই প্রস্তুত হয়ে আছে আক্রমণ করার জন্য। এদিকে আকাশ ওর লোকজন নিয়ে চলে আসে পাহাড়ের নিচে। আমরা এখানে কেন এসেছি? ওরা গুলি করতেছে। যদি গুলি তেলের ট্যাঙ্কিতে এসে লাগে তাহলে কিন্তু আমরা প্রায় শেষ হয়ে যাব। এখন কি করব? সবাই এই পাহাড়টাকে চারদিক দিয়ে ঘিরে ফেলো। ওকে বস। এরা পুরো পাহাড়টা ঘিরে ফেলে। সবাই একে একে আসতে থাকে। এদিকে কি ব্যাপার, ওদের দেখা কেন যাচ্ছে না? মনে হয় ওরা আমাদের চারদিক দিয়ে আক্রমণ করবে। সবকিছুই যখন বুঝতে পারছিস তখন চুপ করে না থেকে ওদের উপর গুলি কর। ওকে বস, যাচ্ছি। কিছুক্ষণের মধ্যে দুই পক্ষের মধ্যে গোলাগুলি হতে থাকে। প্রায় 3 ঘন্টা ধরে এই যুদ্ধ চলতে থাকে। অনেকটা সময়ের পরে, বস আমরা তো আর পারবো না ওদের সাথে। কেন পারবি না? ওরা তো আমাদের সব দিক দিয়ে ঘিরে রেখেছে, আমরা কোনো দিক দিয়েই তো বের হতে পারবো না। হেলিকপ্টার রেডি কর, আমাদের পালাতে হবে। চলুন তাহলে। ওরা হেলিকপ্টারে এসে বসে, যা আকাশ দূর থেকে দেখতে পায়। বস ওরা তো পালাচ্ছে। শুটার বন্দুকটা এই দিকে দাও। বস এখন কি হবে? তাড়াতাড়ি করে পালা এখান থেকে। ওরা পালাতে যাবে, ওদের পায়ে গুলি করে, যার মধ্যে কিবরিয়া পায়েও গুলি লাগে। সেজন্য ও হাঁটতে না পেরে ওখানেই বসে পড়ে। আমাকে ছেড়ে দে, আমি আর কখনো তোর পিছু লাগবো না।
এই ভয়টা যদি এতদিন ধরে পেয়ে আসতি তাহলে তো আজকে আমাকে এখানে আসতে হতো না। প্লিজ আমাকে যেতে দে। আচ্ছা, তোর কি কোনো বড় ভাই নেই? আছে তো। সেও কি তোরই মতো? সে আমার থেকেও ডেঞ্জারাস, এক কথায় সাইকো টাইপের। ওটা আবার কি রকম? ওর সাথে কেউ ভয়েও কথা বললেও না। ওর প্রতিদিন 2টা করে মানুষ কাটে। যেদিন কাটতে না পারে সেদিন ওর মাথা ঠিক থাকে না। আচ্ছা, তুই যদি কোনো কারণে মারা যাস তাহলে তোর সাইকো ভাই গর্ত থেকে বের হবে তো? আমার ভাই ওই সব কিছু তার আস্তানায় বসে বসে দেখতেছে। তুই আমার কোনো ক্ষতি করলে মেবি তোকে বাঁচিয়ে রাখবে না। ও তাই নাকি? যদি মেরে ফেলি তোকে? তাহলে তোকে জ্যান্ত শরীর কাটা শুরু করে দিবে। তোর কি মনে হয় তোর এই কথাগুলো শুনে আমি ভয় পাবো? ভয় পাবি নাকি পাবি না এটা তোর ইচ্ছে, তবে আমার দিক থেকে আমি বলে গেলাম। ঠিক আছে, তোর ভাইকে আনতে হলে তো তোকে আগে মারতে হবে, সেজন্য তোকে মেরে ফেলি। আকাশ কথাটা বলে কিবরিয়ার মাথা বরাবর কয়েকটা গুলি করে। এতে পুরো মাথা ছিন্নভিন্ন হয়ে যায়, যা একটা সাইকো মার্ডারের কাছাকাছি। এই সব ভিডিও কেউ একজন ক্যামেরায় দেখছিল। তোমরা সবাই এবার হেলিকপ্টারে উঠে যেতে থাকো। ওকে বস। এদিকে সবাই উঠে পড়ে, অন্যদিকে আকাশও হেলিকপ্টারে উঠে বসে। তখন আকাশ ওখানে ইরাকে দেখে, আর ইরাও আকাশকে দেখে। এক কথায় দুইজন দুজনকে দেখে অনেক বেশি অবাক হয়। আসলে বুঝবেন কিভাবে বলুন? আপনাদের তো কোনো কিছুই ঠিকমতো বলা হয়নি, তবে চিন্তা করবেন না, অনেক তাড়াতাড়ি আপনারা তা জানতে পারবেন। একটু পরে দুজন দুজনকে কোনো কিছু বলতেও পারছে না, তাই চুপচাপ করে দুজন দুই দিকে চলে যায়। ইরা ওর কাজ করতে থাকে। পরের দিন সকালে। আকাশ, কোথায় তুমি? তুমি জেনে কি করবে? তোমার সাথে আমার কিছু কথা আছে, সেজন্য তুমি একা আসবে। কোথায় আসতে হবে? পার্কে আসবে। পার্কে কেন? তোমাকে আসতে বলেছে, আসবে। এত কথা বলো কেন তুমি? ঠিক আছে, চলে আসবো। ইরার সাথে কথা তো শেষ করে তারপর ঈশানকে কল দিয়ে সবটা জানায়। ঈশান তো শুনে খুশি হয়, কিন্তু যখন জানতে পারে কিবরিয়ার কোনো ভাই আছে তখন একটু চুপ করে থাকে। কিবরিয়া ভাইয়ের সম্পর্কে কিছু কি জানতে পেরেছো? এখনো জানতে পারিনি, তবে খোঁজ নেওয়ার জন্য লোক লাগিয়ে দিয়েছি আমি। আমি কালকেই তাহলে দেশে ফিরে আসতেছি। ঠিক আছে, আমি একটা জায়গায় যাব, তুই আসতে পারবি তো? না আমি লোক পাঠিয়ে দিব? ভাই আমি তো বাচ্চা না, চিন্তা করো না, আমি ঠিকভাবেই চলে আসবো। ঠিক আছে। কিছুটা সময় পরে আকাশ পার্কে এসে বসে থাকে। ইরাও একটু পরে আসে, এসে পাশে বসে। কি জন্য ডেকেছো বলো? তুমি কি জানো না কি জন্য তোমাকে ডাকতে পারি? জানি, কিন্তু তুমি এই লাইনে কিভাবে? আমি এই লাইফে কিভাবে, এটা বড় কথা নয়। তাহলে আমার কথা কেন জানতে চাইছো? দেখো আকাশ, তুমি যা করছো এটা ঠিক না, তোমার ক্ষতি হয়ে যেতে পারে এতে। কিছুই হবে না। এখন তুমি আমাকে এটা বলো, তুমি এই লাইনে কেন? কোন লাইনে? এই মাফিয়া জগতে তুমি কি করে এলে? আর কিবরিয়ার মতো একটা লোককে তুমি মেরে ফেললে, তো 6টা হেলিকপ্টার নিয়ে হামলা করেছো। তুমি আসলে কে? আমি তোমাকে যতটা সাধারণ মনে করেছিলাম তুমি তো অতটা সাধারণ নয়। তাহলে কে তুমি? তুমি আমাকে যতটা সাধারণ ভেবেছো আমি অতটা সাধারণ না। দুনিয়াতে এত কিছু থাকতে তুমি এই লাইন কেন আসতে গেলে? এর পিছনে যে অনেক কারণ আছে। কি সেই কারণ? এর পিছনে আমার অতীত যে জড়িয়ে আছে। কিসের অতীত? যে অতীতই থাকুক না কেন, বলো আমাকে। তুমি জেনে কি করবে? কথাটা শুনে ইরা আকাশকে জড়িয়ে ধরে কয়েকটা কিস করে দেয়। এতে আকাশ অনেকটা অবাক হয়। অবাক হবেই না কেন? হঠাৎ এরকম কেউ করলে একটু তো অবাক হওয়ারই কথা। তুমি কি বলতে চাইছো আর কি বোঝাতে চাইছো আমি ঠিক বুঝতে পারছি না। তোমাকে কিছু তো এখন বুঝতে হবে না, তুমি শুধু আমাকে এটা বলো তুমি এই লাইনে কেন আসতে গেলে? তার পিছনে অনেক কারণ আছে। সে কারণগুলো আমি শুনতে চাই। কিন্তু দরকার, যে কাজে ডেকেছো সে কাজটা করে নাও। তুমি ভালো করে জানো আমি তোমাকে কি জন্য রাখতে পারি। জানি, কিন্তু আমি সেসব নিয়ে কোনো কথাই বলবো না। আমি শুধু এটা জানতে চাই দুনিয়াতে এত কিছু থাকতে তোমাকে এই লাইনে কেন আসতে হলো, তাও এরকম একটা খারাপ লাইনে। তুমিও কেন নিজের পরিচয় গোপন করেছো? তার সাথে এই লাইনে তুমিও কেন আসতে গেলে? কথা ঘুরাবে না। আমি তোমার থেকে যা জানতে চেয়েছি তুমি আমাকে সেই কথাটাই বলো। না থাক। ওই তুই বলবি নাকি তোকে আমি এখনই কিস করব? এটা আবার কেমন যুক্তি? দেখো শেষবার জিজ্ঞেস করছি, তুই বলবি কিনা বল। তাহলে 15 বছর পিছনে যেতে হবে। সমস্যা নেই, আমি আছি এখানে। সবটা শুনে তারপর এখান থেকে আমি যাব। ঠিক আছে,
শোনো, এখন চলুন আমরা 15 বছর আগের কাহিনী শুনে আসি। তাহলে আমরা আকাশের ব্যাপারে অনেক কিছু জানতে পারবো। কেননা আকাশ এত ধনী হওয়া সত্ত্বেও কেন মাফিয়ার কিং হয়েছে তা আপনারা যখন ওর অতীত সম্পর্কে জানতে পারবেন তখন বুঝতে পারবেন। তবে অতীতে ইরা থাকবে কিনা জানি না। যদি ওকে আনার প্রয়োজন হয় তাহলে ওকে অবশ্যই নিয়ে আসা হবে। তাহলে দেরি না করে অতীত জানাই আমি 15 বছর পূর্বে। ওগো শুনছো? কি হয়েছে বলো? তোমার ছেলেকে একটু ঘুম থেকে ডেকে দাও তো। আমি পারবো না। তুমি না পারলে ওর বাবা ঠিকই পারবে। ওর বাবা তো আমি, তাহলে তুমি কোন বাবার কথা বলতেছো? আমি তোমার কথাই বলেছি, তাড়াতাড়ি করে ওকে ঘুম থেকে ডেকে নাও। তুমি যাও। তাহলে রান্না কে করবে শুনি? কাজের লোক তো আছেই। আজকাল তুমি আমার মুখে মুখে অনেক তর্ক করতেছো। সরি, ভুল হয়ে গেছে। আমি যাচ্ছি ওকে ওঠাতে। এদিকে বাবা চলে আসে আকাশকে উঠাতে। তখন আকাশের বয়স এই 13 বছর হবে। স্কুলে না এসে ঘুমাচ্ছে। সেজন্য অনেকটা সময় নিয়ে আকাশকে ঘুম থেকে ডেকে তোলে। 15 মিনিট পরে নিচে নামে। এতক্ষণ লাগলো কেন? তার উপর গোসল করনি? আম্মু হাতে সময় নেই তো। তা থাকবে কি করে? সারাক্ষণ পড়ে পড়ে ঘুমাও, তার উপর ভিডিও গেম খেলে দেরি করে ঘুমাস। সেই জন্যই তো সকালে এত লেট হয়ে উঠতে। আর এরকম হবে না আম্মু। এই কথা তো প্রতিদিনই বলিস, কিন্তু কখনো তো তোকে এই কথাটা রাখতে শুনিনি। কি করব, পড়াশোনা করতে যে আমার ভালো লাগে না। সে কেন লাগবে? গেম খেলে তো পুরো সময়টা কাটিয়ে দিস। আচ্ছা, তুমি ওকে স্কুলে দিয়ে আসো। আকাশ চলো তাহলে আমরা স্কুলে যাই। স্কুলের সামনে নামিয়ে দেয় আকাশকে তার বাবা। স্কুলে কোনো দুষ্টুমি কিন্তু করবে না। না আব্বু, একটু দুষ্টুমি করব না। এই বলে ভেতরে যেই ঢুকতে যাবে তখনই একটা মেয়ের সাথে ধাক্কা লাগে। মেয়েটি আকাশের তুলনায় 5 বছরের ছোট হবে। ধাক্কা লেগে পড়ে যায়। সরি, আমি তোমাকে দেখতে পাইনি। তুমি কি কানা? আমি কেন কানা হতে যাব? চোখে তো ঠিকই দেখি। যদি সবকিছু ঠিকই দেখো তাহলে আমাকে কেন দেখতে পাওনি? আসলে দেরি হয়ে যাচ্ছিল তো সেজন্য আমি একটু তাড়াতাড়ি করে ভিতরে যাওয়ার সময়ে। এমন কথা না বলে আমাকে টেনে তুলুন। ইরাকে টেনে তুলে উঠে ওর জামাতে থাকা ময়লা পরিষ্কার করতে থাকে। সেজন্য আকাশও একটু সাহায্য করে। আচ্ছা, এই নাও আইসক্রিম, এটা খেতে খেতে বাসায় চলে যাও। তুমি কি আমাকে ঘুষ দিচ্ছ? ঘুষ কেন দিব? এই যে আইসক্রিম দিচ্ছ। ওটা তো এমনিতে দিয়েছি তোমাকে খেতে। এইদিকে ইরার আম্মু চলে আসে। উনি এসে ইরাকে নিয়ে যায়। আকাশও ক্লাসে এসে পড়াশোনা করতে থাকে। বিকালের দিকে আকাশের বাবা আসে ওকে নেওয়ার জন্য। পড়াশোনা কেমন হলো? এই তো আব্বু, অনেক ভালো হলো। আচ্ছা এখন চলো অফিসে যাই আমরা। অফিসে কেন আব্বু? আব্বুর একটু কাজ আছে, সে কাজটা শেষ করেই আমরা বেরিয়ে পড়বো। ঠিক আছে। কিছুক্ষণ পরে অফিসে আসে। এসে ওর বাবা চেয়ারে বসে পড়ে। এদিকে শাহুজাহান চৌধুরী কাজ করতে থাকে। অন্যদিকে আকাশ গেম খেলতে থাকে। একটু পরে একজন লোক আসে ওখানে। এই ছেলে, কে তুই? আমার নাম আকাশ। তা না হয় বুঝলাম, কিন্তু তুমি এই চেয়ারে কেন? আমার আব্বুর চেয়ারে আমি বসবো না তো কে বসবে? তাহলে শাহজাহান চৌধুরী তোমার বাবা হয়? জি আঙ্কেল, উনি আমার বাবা হয়। কিন্তু আঙ্কেল আপনি কে? আমি কে তা তোমার না জানলেও চলবে। আকাশ এরপর কিবরিয়ার সাথে কথা বলতে থাকে। কিছুক্ষণের মধ্যে শাহজাহান চৌধুরী রুমে আসে। আপনারা কারা? আপনাদের তো ঠিক চিনলাম না। আমাদের আপনি চিনবেন না, আমরা এসেছি কিছু কাজের ব্যাপারে কথা বলতে। দেখুন, আমার হাতে এখন সময় নেই, সেজন্য আপনারা এখন আসতে পারেন। আপনি জানেন না আমরা কারা? যদি জানতে পারতেন তাহলে হয়তো এই কথাটা বলতেন না। দেখুন, আপনারা যেই হন না কেন কালকে আসবেন, এখন আপাতত যেতে পারেন। কিবরিয়া কোনো কথা না বলে ওর লোকজন নিয়ে চলে যায়। তবে এখানে একটা কারণ আছে, যে কারণটা আপনারা পরেও জানতে পারবেন। বিকালে বাসায় ফিরে আসে। এসে আকাশ ঘুমিয়ে পড়ে। রাত 10টায় পড়াশোনা শেষ করে ওর বাবা মা রুমে আসে। কি হয়েছে আকাশ? আব্বু, একটা কথা বলবো কি? কি কথা বলো? আমিও তোমার সাথে অফিসে এসে তোমার সাথে কাজ করব। তোমার ছেলে বলে কি? এইটা কিন্তু একটু ভালো লক্ষণ। কিভাবে? এখনকার ছেলেরা তো বাবার সাথে কাজে সাহায্যই করতে চায় না, সেখানে তোমার ছেলে এখন থেকেই রাজি হয়ে গেছে। এটা ঠিক বলছো। আচ্ছা আকাশ, তুমি যদি অফিসে যাও তাহলে পড়াশোনা করবে কি করে? যেদিন স্কুল ছুটি থাকবে ওই দিন আমি অফিসে থাকবো সব সময়, আর স্কুল থেকে ফিরে এসে সময় দিব। আচ্ছা তাহলে কাল থেকে নিয়ে যাব। ঠিক আছে আব্বু। পরের দিন আবার স্কুল আসে। তখন ইরার সাথে দেখা হয়।
তুমি এখানে? আমাকে তো এখানেই থাকার কথা। কিন্তু গতকাল তো তুমি এই সময়ে চলে গিয়েছো। ওই দিন আমি ছুটি নিয়েছি। তা তুমি তো মনে হয় আমার অনেক সিনিয়র। আমি ক্লাস 10ম শ্রেণীতে পড়ি আর তুমি? 6ষ্ঠ শ্রেণীতে। জানি তুমি আমার সিনিয়র, কিন্তু আমি তোমাকে তুমি করেই বলবো। কিন্তু কেন? সব কথা তোমাকে কেন বলবো? তাছাড়া আজ থেকে আমরা ফ্রেন্ড। ঠিক আছে। এরপর এরা ক্লাসে চলে যায়। এই দিকে কিবরিয়া চলে আসে অফিসে। তাহলে বলুন কিভাবে আপনাদের সাহায্য করতে পারি? আপনার সাহায্য আমার লাগবে না, উল্টো আপনার কোনো সাহায্য লাগলে আমায় বলতে পারেন। আমার কোনো সাহায্য লাগবে না। আপনারা এখানে কেন এসেছেন সেটা যদি বলতেন। সে অনেক কাহিনী, তা না জানলেও চলবে। তা আপনাদের আসার কারণটা কি? 5 কোটি টাকা লাগবে। আপনাদের টাকা লাগবে? তাহলে ব্যাংকে না এসে আমার কাছে আসছেন কেন? আমরা এখানে লোন নিতে আসিনি, এসেছি চাঁদা নেওয়ার জন্য। তোমরা মনে হয় আমার ক্ষমতা সম্পর্কে ভুলে গেছো। আপনার ক্ষমতা জেনে আমার কোনো কাজ নেই। 7 দিন সময় দিলাম, এই 7 দিনের ভিতর টাকাগুলো রেডি করে রাখবেন। এই বলে কিবরিয়া তো চলে যায়। কিছুটা পরে বিকালে আকাশ ওর বাবার সাথে অফিসে এসে কাজ দেখতে থাকে। এভাবে নিয়ম করে অফিসে এসে সবটা বুঝতে থাকে। 7 দিন পরে কিবরিয়া আবার আসে অফিসে। কি ব্যাপার, আপনি এখানে কেন? আমার টাকাগুলো? আপনি কিসের টাকা? ওই দিন না চাঁদার কথা বলে গেলেন? আপনি বললেই আমি চাঁদা দিয়ে দেবো, তা ভাবলেন কি করে? চাঁদা না দিলে তোকে যে ব্যবসায়ী করতে দিব না আমি। তুই কে যে আমাকে ব্যবসা করতে দিবি না? তোর মতো শতজন এসেছে এখানে, সেজন্যই বাঁচতে চাইলে এখান থেকে চলে যা। কথাটা শুনে কিবরিয়া আকাশের বাবার কলার চেপে ধরে। উনি সিকিউরিটির খবর দিয়ে কিবরিয়াকে পুলিশের হাতে তুলে দেয়। শাহজাহান চৌধুরী যখন একজন ধনী ব্যক্তি, আর ওনাকে হুমকি আর চাঁদা চাওয়ার অপরাধে কিবরিয়াকে 4 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। কিছুক্ষণ পরে, বস, আমরা কি ওই শাহজাহান চৌধুরীকে মেরে ফেলবো? তোদের কোনো কিছুই করতে হবে না, যা করার আমি জেল থেকে বের হয়ে নিজের হাতেই করব। কত বড় সাহস আমাকে জেলে পাঠায়? জেল থেকে বের হয়ে আগে ওর খেলা শেষ করব আমি। ঠিক আছে বস। কিবরিয়া জেল খাটতে থাকে। এভাবে 2টা বছর কেটে যায়। এই 2 বছরে আকাশ অনেক কিছু শিখতে পেরেছে, বুঝতে পারে। অন্যদিকে ইরার সাথেও আকাশের এখন একটা ভালো সম্পর্ক গড়ে ওঠে। 2 বছর পরে আকাশ ক্যান্টিনে এলে তখন ইরার সাথে দেখা হয়। কি জন্য ডেকেছো? আমি অনেক দূরে চলে যাচ্ছি। অনেক দূর বলতে কোথায়? এই শহর ছেড়ে অন্য শহরে। তাহলে তো আর আমাদের দেখা হবে না। হবে না। আচ্ছা তুমি ভালো থেকো, চলি তাহলে আমি। ইরা চলে যায়। আকাশের চোখের পানি কয়েক ফোঁটা বেরিয়ে পড়ে, কেননা আকাশ ইরাকে ওর অনেক ভালো একটা বন্ধু মনে করে। কেননা ভালোবাসার মতো আকাশের এখনো সেই বয়সটা হয়নি। সেখানে ইরার কথা বাদই দিলাম, ওখান থেকে চলে আসে অফিসে। আকাশ, চলো আজকে তোমাকে অন্য কিছু শেখাবো। আজকে কি শিখবো বাবা? আমি তোমাকে আজকেই প্রজেক্টের কাজ শেখাবো। ঠিক আছে, চলো তাহলে। আকাশ ওর বাবার সাথে কাজ শিখতে থাকে। এভাবে আরো 2টা বছর পার হয়ে মোট 4 বছর শেষ হয়ে যায়। এখন আকাশ অনেকটা বড় হয়েছে। এইদিকে ইরার কোনো খোঁজ নেই। তবে চিন্তা করবেন না, যখন আমরা বর্তমানে ফিরে আসব তখন ইরার সম্পর্কে জেনে নেব। আপাতত এই দিকটা দেখি কি হচ্ছে। কিবরিয়া জেল থেকে ছাড়া পেয়েছে। বস, আপনি তো অনেক শুকিয়ে গেছেন। জেলখানার খাবার যদি ভালো হতো তাহলে সবাই এখানেই এসে বিনা টাকায় খেয়ে যেত। বস, এখন কি করবেন? ওই শাহজাহান চৌধুরী অফিসে চল। ওনার অফিস আর আগের মতো নেই। সে কি দেশ ছেড়ে অন্য দেশে চলে গিয়েছে? অন্য দেশে তো যায়নি। তাহলে যা বলা স্পষ্ট করে বল। ওনার অফিসে এখন সিকিউরিটি থাকে অনেক, সাথে বডিগার্ডও সাথে রেখেছে। বুঝতে পেরেছি। কি বুঝতে পেরেছেন? ও ভালো করে জানে আমি যখন ফিরে আসবো তখন না হয় ওর জন্য মোটেও ভালো হবে না, সেজন্য সিকিউরিটি রেখেছে। এখন তাহলে কি করা যায়? আমাদের সুযোগের অপেক্ষায় থাকতে হবে। সেটাই করি তাহলে। এইদিকে শাহজাহান চৌধুরী বসে আছে অফিসে। তখন ওখানে আকাশও ছিল। একজন কর্মচারী ওখানে আসে। স্যার, একটা খবর আছে। কি খবর বলো? কিবরিয়া তো ছাড়া পেয়েছে। আব্বু, এই কিবরিয়াকে? তুমি কি ওকে চিনবে না?
তুমি বরং মিটিং রুমে যাও, আমি আসতেছি। ঠিক আছে আব্বু। এরপর আকাশের বাবা কর্মচারীর সাথে বাকি বিষয়টা নিয়ে আলোচনা করতে থাকে। একটু পরে, কিন্তু স্যার আমাদের তো এখন সাবধানে থাকতে হবে। কিন্তু বডিগার্ড কি আরো বাড়াবো? বডিগার্ড আরো কিছু নেন, তবে ছোট স্যারেও তো সুরক্ষার দরকার। ওনার তো এখনো মারামারি করার মতো শক্তিশালী হয়ে ওঠেনি। এই কথা আমি মানতে পারলাম না। কোনো কথা স্যার? তুমি হয়তো জানো না, আকাশকে আমি আত্মরক্ষা করার জন্য ট্রেনিং করিয়েছি। মোটামুটি 4-5 জন মোকাবিলাও কিন্তু একাই করতে পারে। এটা তো তাহলে খুশির সংবাদ। তারপরও আমাদের সাবধান থাকতে হবে। জি স্যার, আমি তাহলে সিকিউরিটির খোঁজ নিচ্ছি। আচ্ছা দেখো তাহলে। তবে একটা কথা। জি বলুন স্যার। আকাশকে কোনোভাবেই এ নিয়ে কোনো কিছু বলা যাবে না। কিন্তু কেন স্যার? কারণ এতেও অনেকটা ভয় থাকবে। বুঝতে পেরেছি স্যার। 7 দিন পরে, এভাবে তো বসে থাকা আর যায় না। তাহলে কি করতে চান বলুন আমাকে। আমি যা চাই তা কিন্তু তুই ভালো করেই জানিস, তবে একটা কথা না বলে পাচ্ছি না। কোন কথা বস? ওই শালার এত কম সময়ে এত উন্নতি করলো কি করে? কি বলেন স্যার? আগে ছিল মিলিয়নিয়ার আর এখন হয়েছে বিলিয়নিয়ার। তবে একটা কাজ করা যেতে পারে। কি কাজ তাড়াতাড়ি করে বল। ওর তো একটা ছেলে আছে, ওকে আগে কিডন্যাপ করি, তারপর বাকিটা করা যাবে। আমার যে টাকা চাই না। তাহলে কি চান আপনি? আমি তো ওই শাহজাহান চৌধুরীর লাশ দেখতে চাই। কিন্তু বস, তা তো এত তাড়াতাড়ি কোনোভাবে সম্ভব না। কিন্তু কেন সম্ভব না? ওনাকে অফিসে বা বাসায় মারা সম্ভব না। যদি বাসায় বা অফিসে না মারতে পারি তাহলে মারবো কোথায়? রাস্তায় মারবো। মুভি তো আপনি দেখেন না, মুভির স্টাইলে আমরা হামলা করব। কথাটা তো খারাপ বলিসনি, কিন্তু ওর বডিগার্ড। বডিগার্ড তো তখন কম থাকে। ঠিক আছে তাহলে আসি, খোঁজ নিয়ে দেখি কখন কি করা যায়। জি স্যার, তাড়াতাড়ি করে দেখুন। তার ঠিক 3 দিন পরে, আকাশ, আমি তোর মাকে নিয়ে দেশের বাইরে যাব 3 দিনের জন্য। যাবে? এটা তো ভালো। সেজন্য তুমি এই 3 দিনের ব্যবসাটা দেখে রেখো। ঠিক আছে আব্বু, কোনো সমস্যা হলে তোমাকে জানাবো। ঠিক আছে। এনারা দুজন বের হলেই এয়ারপোর্টের দিকে যেতে থাকে। তখন রাস্তায় ওনাদের গাড়ি আটকায় কিছু গাছ ফেলে রাখা হয়েছে। দেখো তো কি হয়েছে সামনে। লোকজন নেমে দেখতে থাকে। তখন কিবরিয়া আর ওর লোকজন গুলি করে সব সিকিউরিটিকে মেরে ফেলে। বস, সবাই তো মারা গেছে, তাহলে এই দুজনকে? ওদের আমি নিজের হাতেই মারবো। কিবরিয়া, কাজটা কিন্তু ঠিক করলি না। তোকে কিন্তু আমার ছেলে ছেড়ে দিবে না। তোর এইটুকু ছেলে আমাদের কি এমন ক্ষতি করবে? একদিন আমার ছেলেই আমাদের মৃত্যুর প্রতিশোধ নেবে, কথাটা মনে রাখিস। মনে থাকবে তো। ওই ওদের মেরে ফেল। কিছুক্ষণের মধ্যে কিবরিয়ার লোকজন আকাশের বাবা মাকে মেরে ফেলে। 1 ঘন্টা পর আকাশ ওর বাবা মার মৃত্যুর কথা জানতে পারে। সেজন্য ওখানে আসে হেলিকপ্টার দিয়ে। এসে ওর বাবা মাকে দেখে কান্না করতে থাকে। আঙ্কেল, আমার বাবা মাকে কে খুন করলো? কিবরিয়া খুন করেছে, কিন্তু কোনো সাক্ষীর প্রমাণ নেই বলে কিছু করতে পারতেছি না। এই কিবরিয়াকে? কিবরিয়া হচ্ছে এই শহরের বড় মাফিয়া কিং। তোমার বাবা ওকে 4 বছরের জেল খাটিয়েছে, আর সেজন্য আজ ও তোমার বাবাকে মেরে ফেলেছে। এতগুলো সিকিউরিটি থাকা সত্ত্বেও আমি এর প্রতিশোধ দিব। কিন্তু তুমি ওর কিছুই করতে পারবে না। আমার এত টাকা সম্পত্তি থাকা সত্ত্বেও কেন পারবো না আমি? ওকে যদি শাস্তি দিতে হয় তাহলে ওর মতো মাফিয়াদেরকে দিয়েই দিতে হবে। তাহলে টপ মাফিয়ার লোকদের খবর দিন, আমি ওদের সাথে কথা বলবো। আমি যে করি হোক আমার বাবা মা এর মৃত্যুর প্রতিশোধ তো নিবই। 2 দিন পরে একটা মিটিংয়ে 10 জন টপ মাফিয়াকে ডাকা হয়েছে। ওদের সাথে কথা বলতে থাকে। ওরা কিবরিয়ার নাম শুনে কেউ আর রাজি হয়নি। কিছুক্ষণ পরে আপনারা তাহলে এখন যেতে পারেন। ওরা চলে যায়। তখন কর্মচারী আকাশের কাছে আসে। দেখলে তো আকাশ, কোনো কাজই হলো না। এখন কি করব বলেন? এত ক্ষমতা থাকা সত্ত্বেও আমি ওর কোনো ক্ষতি করতে পারছি না। আচ্ছা, আমি একবার পুলিশের সাথে কথা বলতেছি। বিকালে কয়েকজন অফিসার বাসায় আসে। এসে, তো বলুন মিস্টার আকাশ। আপনারা তো জানেন কাজটা কে করেছে, তাহলে চুপ করে আছেন? দেখুন, আইন প্রমাণে বিশ্বাসী। তাছাড়া কিবরিয়া কোনো প্রমাণ রেখে যায়নি যার থেকে জানা যাবে ওই খুনটা করতেছে। এরকম কোনো কিছুই নেই এখানে। তাহলে আমরা কি করব? আচ্ছা বাবা মা, খুন ছাড়াও ওকে তো এমনিতে ধরতে পারেন, ও একজন মাফিয়া।
আপনার কি মনে হয় আমরা চুপ করে আছি? আমরা এর আগেও অনেকবার ধরার জন্য গিয়েছিলাম, কিন্তু এতই কোনো কাজ হয়নি। উল্টো আমাদের লোকদের ও মেরে ফেলেছে। সেজন্য আমরা ওর কোনো ক্ষতি করতে পারছি না। আচ্ছা, যদি আমি ওকে মারার জন্য মাফিয়া হয়ে যাই? আপনি এই শহরের বড় বিজনেসম্যানের ছেলে, আপনি যদি এরকম কথা বলেন তাহলে কিভাবে চলে বলেন? তাহলে আমার বাবা মাকে যে খুন করেছে সে আমার সামনে ঘুরে বেড়াবে, তা আমি তাকিয়ে তাকিয়ে দেখব? আমরা দেখতে তো বলিনি, কিন্তু কি করব বলেন? আমাদের তো কোনো কিছুই করার নেই, নাই কোনো কিছু বলার আছে। ঠিক আছে, আপনারা তাহলে যেতে পারেন। অফিসার তো চলে যায় কিছুক্ষণ পরে। এখন কি করব? আমি নিজেই মাফিয়া হব আর মাফিয়া গ্রুপের কিং হয়ে আমার বাবা মা মৃত্যুর প্রতিশোধ নিব। শেষমেশ তুমিও? এছাড়া আমি আর কোনো উপায়ও দেখছি না। কিন্তু এই বিজনেস সময়ের ফাঁকে ফাঁকে চালাবো। তাছাড়া এখনো তো অনেক সময় আছে, আগে আমি নিজেকে গুছিয়ে নেই। এরপর 2 বছর পার হয়ে যায়। আকাশ একদিকে মাফিয়া কিং হয়ে ওঠে, অন্যদিকে বিজনেসম্যান। একসাথে দুটো দিক সামলাতে থাকে। সাথে কিপ্রিয়ার অনেক লোককে আকাশ মেরে ফেলে। তবে আকাশ যে মাফিয়া হয়েছে তা ওই কর্মচারী লোকটা জানে, আর আপনারা জানেন। এখন তো জানলেন আকাশ কেন মাফিয়া হয়েছে, তাহলে আপনারা অতীত তো জানলেন। এবার চলুন বর্তমানে ফিরে যাই। বর্তমান আকাশের এই কাহিনীগুলো শুনে ইরা আবারও আকাশকে জড়িয়ে ধরে, একটা চুমু দেয়। বারবার এরকম হওয়াতে আকাশ একটু অবাক হয়। আমি তো কিছুই বুঝতে পারছি না। ছোটবেলায় যে মেয়ে তোমার বন্ধু ছিল সেই মেয়েকে যদি কখনো সামনে পাও তাহলে কি করবে? ওকে জড়িয়ে ধরবো। তাহলে আমাকে জড়িয়ে ধরো। তোমাকে কেন জড়িয়ে ধরবো? কেন না, আমি তোমার ছোটবেলায় হারিয়ে যাওয়া ইরা। ইরা মুখে এমন কথা শুনে আকাশও জড়িয়ে ধরে ইরাকে। আমার তো বিশ্বাসই হচ্ছে না তুমি সেই ইরা। কি বললে বিশ্বাস করবে শুনি? গাছের নিচেই কাহিনী বলবো কি? কোন কাহিনী? ওই যে গাছের নিচে একবার হিসু করতে গিয়ে তুমি স্যারের কাছে ধরা খেয়েছো, কথাটা কি ভুলে গিয়েছো? না ভুলিনি, কিন্তু তুমি কিভাবে পুলিশ হলে? তোমার যেমন অতীত আছে তেমন আমারও তো অতীত আছে। তাহলে বলো। আমার অতীত তেমন বড় না, তাছাড়া দুজনের অতীতে তো সবাই জেনেছে। মাঝখানে আমি তোমার থেকে চলে যাবার পরের কাহিনী তো কেউ জানে না। সেজন্য আমিও জানতে চাই সে কাহিনীগুলো। শোনো তাহলে। বলো। তাহলে চলুন এবার ইরার অতীত কিছুটা জেনে আসি, কেননা ইরার অতীত না জানলে গল্পের কিছু কাহিনী আপনারা মিস করবেন। সেজন্য সব অতীত শেষ করে তারপর একেবারে বর্তমান দিয়ে শেষ করে দিব। তাহলে চলুন অতীতে ফিরে যায়। অতীত। আব্বু আম্মু আমি স্কুল চেঞ্জ করব না। এই কথা বলে না ইরা, তোমার বাবার এবার চাকরি অন্য জায়গায় হয়েছে, সেজন্য আমাদের যেতে হবে। বাবার এই চাকরির জন্য আমি কোনো স্কুলে 2 বছর বেশি টিকতে পারি না, নাই কোনো বন্ধু বানাতে পারি। তা কি নিয়ে কথা হচ্ছে মামির মধ্যে? তোমার মেয়ে স্কুল ছাড়তে রাজি না। কেন, কি হয়েছে ইরা? আপু তোমার এই চাকরির জন্য আমি কোনো স্কুলে ঠিক মতো থাকতে পারি না, বন্ধু বানালে না বেশি দিনও রাখতে পারি না। তাহলে এই জন্য তোমার মন খারাপ? হ্যাঁ আপু। আচ্ছা এরপর আর এরকমটা হবে না? সত্যি তো? সত্যি বলছি। কিছুক্ষণ পরে ইরা ওর বাবা মার সাথে এই শহরটা ছেড়ে চলে যায়। এভাবে 3টা বছর কেটে যায়। ইরা ওর বড় হতে থাকে। আবার ইরার বাবা চাকরি অন্য জায়গায় পড়ে। সেই কথাটা ইরা শোনার পরে। দেখো আব্বু, এবার আমি এই স্কুল চেঞ্জ করব না। তা কি করে হয়? তুই না এলে আমি একা একা থাকবো কি করে? কিভাবে থাকবে তা আমি জানি না, তবে আমি তোমার সাথে যাব না। না তুমি চাকরি ছেড়ে দাও। বলে কি মেয়ে, চাকরি ছেড়ে দিলে আমরা খাবো কি, চলবো কিভাবে? ব্যাংকে তো আমাদের প্রায় 15 লক্ষ টাকা আছে। আমি বলি কি, তুমি সে টাকা দিয়ে একটা ব্যবসা শুরু করো, এতে আমাদের জন্যই ভালো হবে। আচ্ছা আমি কাল অফিসে এসে কথা বলবো, তারপর তোমাদের জানাবো। ঠিক আছে। পরের দিন রফিক চৌধুরী ওনার অফিসে এসে কথা বলে, কিন্তু বড় স্যার মানতে রাজি হননি বলে রফিক চৌধুরী চাকরি ছেড়ে দিয়ে ব্যবসা করতে থাকে। এভাবে আরো 1টা বছর পার হয়ে যায়। তখন আব্বু আব্বু। হ্যাঁ বল, কি বলবি? বলছিলাম কি, টাকা লাগবে তাই তো? না আব্বু টাকা লাগবে না। তাহলে কি লাগবে বলবি তো? আমি চাকরি করব। এই তো ভালো কথা, চাকরি যখন করবি আমাদের অফিসেই কর। আমি পুলিশের চাকরি নিব। হঠাৎ পুলিশ কেন? যে হারে সন্ত্রাসী বাড়ছে দেশে, তার উপর তুমিই তো প্রায় সময় বলো তোমার কাছে চাঁদা পাওয়ার জন্য আসি। সেটা তো আসবেই,
ওই সব চাঁদা নেওয়ার লোকদের সাহায্য করার জন্য হলেও আমি পুলিশের চাকরি নিব। কিন্তু কাজটা কি ঠিক হবে? হবে। এতে আমিও নিজের পায়ে দাঁড়াতে পারবো, সাথে তোমার উপকার হবে। ঠিক আছে, আচ্ছা ভালো মনে করিস কর। ওকে আমার কিউট আব্বু। তাহলে আপনারা জানতে পারলেন তো ইরা পুলিশ হওয়ার কারণ। তাহলে এখন তো আপনারা সবটা জানতে পারলেন। এরপর থেকে কেউ চাঁদা নিতে এলে ইরা একাই ওদের মেরে তাড়িয়ে দিত। এতে ওর বাবার কাছে কেউ চাঁদা নিতে আসতো না। সাথে অন্য অফিসগুলোতে কেউ চাঁদা নিতে আসলেও তাদের ধরে থানায় নিয়ে আসতো। এটাই ছিল ইরার কাহিনী। তাহলে এখন চলুন আমরা আবারও বর্তমানে ফিরে যাই। বর্তমান। তাহলে তুমি এই জন্য পুলিশ হয়েছো? ঠিকই ধরেছো, কিন্তু তুমি কেন মাফিয়া হতে গেলে? এখন তো পুলিশ তোমাকে খুঁজে পেলেই ধরে নিয়ে যাবে। আমাকে ধরে নিয়ে যাবে এরকম পুলিশ স্টেশন এখনো তৈরি হয়নি, সেজন্য এই চিন্তা করো না। কিন্তু কিবরিয়াকে কেন মারলে? আমার অতীত জানার পরেও তুমি বুঝতে পারোনি? সবটা তো বুঝলাম, কিন্তু তোমারও প্রতিশোধ নেওয়া হয়েছে। তাহলে গল্পটা শেষ হয়ে যাবে আস্তে আস্তে। এত তাড়াতাড়ি শেষ হবে না। সামনে কি কি জানতে পারবে শুনি। কিবরিয়ার একটা বড় ভাই আছে, ওকেও তো মারতে হবে। ওকে মারতে পারলেই গল্পের সমাপ্তি। শুধু কি ওই লোকটাকেই মারবে, আর কিছু করবে না? এছাড়া আর কি করব? আমাকে কি তোমার চোখে পড়ে না? তোমাকে কেন মারতে যাব আমি? হাই আল্লাহ, আমি তো মারতে বলিনি, বলেছি আমাকে বিয়ে করতে। তুমি পুলিশ আর আমি মাফিয়া। কয়েকটা দিন না যেতেই দেখা যাবে তুমি আমারই হাতে হাত করা পরিয়ে দিবে। এরকমটা হবে না। যদি হতো তাহলে এতক্ষণে তোমাকে জেলে নিয়ে যেতাম। ও আচ্ছা, তাই? জি, ঠিক ধরেছো। তাহলে এখন তোমার মনের জেলখানায় আমাকে আশ্রয় দাও। তোমার জন্য সেই জেলখানা সারা জীবনের খোলা থাকবে। অন্যদিকে কিবরিয়া মৃতদেহের সামনে ওর ভাই ম্যাক আসে। তবে ম্যাককে কেউ চিনে না, নাই ওকে কেউ কখনো দেখেছে। সেজন্য ওর ভাইকে দেখতে এসে, ভাই, তোমার ওই মৃত্যুর প্রতিশোধ অবশ্যই নিব। যে তোমাকে মেরেছে আমি তাকে বাঁচতে দিব না, এটা আমার প্রতিজ্ঞা। এই বলে ম্যাক ওখান থেকে চলে যায়। কিছুদিন পরে আকাশকে নিয়ে ইরা ওর বাসায় আসে। আকাশকে দেখে ইরার বাবা তো অবাক হয়ে তাকিয়ে আছে। কি স্যার, আপনি এখানে কেন? আব্বু, তুমি কি ওকে চিনো? আরে উনি তো সেই ছেলে যার কাছে আমি প্রজেক্ট নেওয়ার জন্য আসি। আকাশ, তুমি কি সেই ছেলে তাহলে? আমি তো কিছুই বুঝতে পারছি না। স্যার আপনি এখানে বসুন, এই গরিবের ঘরে এসেছেন আপনি, কোথায় যে আপনাকে বসতে দিব? এত ব্যস্ত হবেন না, আমি এসেছি অন্য একটা কাজে। বলুন স্যার, সে কি কাজ? আমি ইরাকে ভালোবাসি আর আমি ওকে বিয়ে করতে চাই, যদি আপনার কোনো আপত্তি না থাকে। আপনি আমার মেয়েকে বিয়ে করতে চান? সেখানে আমার আপত্তি থাকবে কেন? আব্বু, তুমি রাজি তো? অবশ্যই রাজি আমি, তবে কবে বিয়ের তারিখ ঠিক করব? 3-4 দিনের ভিতর বিয়েটা করে নিই তাহলে। তোর কি লজ্জা শরম বলতে কিছু নেই? লজ্জা যদি থাকতো তাহলে এখানে আসতাম না ওকে নিয়ে। কিছুক্ষণ পরে ওদের বিয়ের তারিখ ঠিক করা হয়। কিছুদিন পর বিয়ের দিন আকাশ ঈশানকে নিয়ে সাথে আরো কিছু লোক নিয়ে ইরাদের বাড়িতে আসে। এরপর আকাশ আর ইরা বিয়ে পড়ানো শেষ হয়। আমার মেয়েকে আমি তোমার হাতে তুলে দিলাম, ওকে একটু ভালোভাবে রেখো। চিন্তা করবেন না, আমি ওকে যত্ন সহকারে রাখবো। ওর কোনো ক্ষতি আমি হতে দিব না। আমাদের জন্য দোয়া করবেন। ইরাকে নিয়ে আকাশ ওর বাসায় ফিরে। এই প্রথম ইরা আকাশের বাড়ি দেখে একটু অবাক হয়। এত বড় বাড়ি তোমার? কই আর এত বড়, মোটামুটি ছোটই তো বাড়িটা। আচ্ছা শোনো, রাত অনেক হয়েছে, চলো আমার রুমে যাই, আমার ঘুম পাচ্ছে। ঈশান, তুমি তাহলে বাকিরা ঠিক মতো খেয়েছে কিনা সেসব দেখে শুনে রেখো। ঠিক আছে ভাইয়া। ইরা আকাশ দুজনেই রুমে আসে, এসে বসে থাকে। আচ্ছা শোনো, আমি চাই তুমি এক মাফিয়া ছেড়ে দাও, সামনে আমাদের ভবিষ্যৎ নিয়ে ভাবতে হবে। তোমাকে তো বলেছি আমি কিবরিয়ার ভাইকে মেরে এরপর সব কিছু ছেড়ে দিব। সত্যি বলছো তো? সত্যি বলছি। তবে তুমি পুলিশের চাকরি ছেড়ে দিবে 2-3 দিনের মধ্যে। চাকরি ছেড়ে দেওয়াটা কি ঠিক হবে? অবশ্যই হবে। ঠিক আছে, ছেড়ে দিব। এখন চলো আমরা ঘুমিয়ে পড়ি। কি ঘুমিয়ে পড়ি মানে? চলো শুরু করি। মানে কি শুরু করব? যার জন্য এতগুলো বছর অপেক্ষা করেছি। কিন্তু? কোনো কিন্তু না, চলো তাহলে। কিছুটা পরে যা হলো তা নিয়ে আপনাদের না বলাই ভালো। 2 দিন পরে ইরা চাকরিটা ছেড়ে দিয়ে সংসারে মনোযোগী দিতে থাকে। তখন ওখানে ঈশান আসে। ভাইয়া কোথায়? সকালে অফিসে গেল, কি যেন কাজ ছিল। আচ্ছা আমি তাহলে আসি।
আরে যেতে হবে না, এসো তো যখন, তখন খেয়ে নাও। না ভাবি, ঠিক আছে। আরে এত লজ্জা পেতে হবে না, তাছাড়া আমার তুমি ছোট ভাইয়ের মতো। বসো, আমি নাস্তা দিচ্ছি। ঠিক আছে ভাবি। নাস্তা করতে করতে ইরা ঈশানের কথা বলতে থাকে। তখন আকাশও চলে আসে বাসায়, তবে ওর মাথাটা কিছুটা গরম হয়ে আছে। হঠাৎ করে এত মাথা গরম কেন তো? কিবরিয়ার ভাই এসেছে আমার কাছে সাহায্য নেওয়ার জন্য। কিরকম সাহায্য? ওর ভাইকে যারা মেরেছে তাদের শাস্তি যেন তাড়াতাড়ি দেওয়া হয়, তা আমি যেন সরকারকে বলি। তোমার শাস্তির কথা তোমাকে দিয়ে বলাতে যাচ্ছে। ভাবি, ওই লোকটা তো জানে না আকাশ ওর ভাইকে মেরেছে। কিন্তু এখন কি করা যায় বলো তো? ওর ভাইকে মেরে ফেলি, তাহলে তো সব সমস্যার সমাধান হয়ে যাবে। তা না হয় হবে, কিন্তু ওর ভাইয়ের কথাবার্তা শুনে কোন দিক দিয়ে মাফিয়া বলে মনে হচ্ছে না। আচ্ছা, আমি খবর নিয়ে দেখতেছি। সেটাই করো তাহলে। ইরা, তুমি রুমে চলো, কথা আছে তোমার সাথে। তুমি যাও, ফ্রেশ হও, ততক্ষণে আমি এগুলো গুছিয়ে আনছি। আকাশ চলে যায়। অন্যদিকে মেঘ ওর আস্তানায় আসে। বস, কোনো ব্যবস্থা কি হলো? কোনো কিছু তো হলো না। এখন তাহলে উপায় কি? উপায় তো আমাদের কিছু একটা বের করতেই হবে। কিন্তু কিভাবে কি করব? তোরা গোপনে খোঁজ নিয়ে দেখ, যে আমার ভাইকে মেরেছে তার খোঁজ বা পরিচয় আমার চাই। আচ্ছা, আমি লোক লাগিয়ে দিব। ঠিক আছে। অন্যদিকে ইরাও রুমে আসে। কি হচ্ছে বলো, এত জরুরি দলো? আমাকে কয়েকটা দিনের জন্য দেশের বাইরে যেতে হবে। আমি এখানেই থাকি। তোমাকেও সাথে যেতে হবে। তোমাকে একা রেখে যাওয়াটা ঠিক হবে না। তাছাড়া তুমি একা থাকলে যদি কেউ হামলা করে বসে। বাসায় তো সিকিউরিটি আছে, তাছাড়া আমি তো বাসার বাইরে যাই না। আচ্ছা, তুমি কি হানিমুনের জন্য নিয়ে যেতে চাইছো? হানিমুন আর অন্য একটা কাজ আছে, সেজন্য ভাবলাম একই সাথে দুটো কাজ সেরে নেই। হানিমুন হলে আমি অবশ্যই যাব ওখানে। তাহলে 3 দিন পরে যাচ্ছি আমরা। ঠিক আছে। 3 দিন পরে ঈশানের কাছে সব দায়িত্ব দিয়ে আকাশ ইরাকে নিয়ে দেশের বাইরে আসে। কেননা ওর বিজনেসের কাজে এখানে আসা হয়েছে, সেজন্য ওরা একটা অফিসে আসে। তারপর আকাশ ওর কাজ শেষ করতে থাকে। বিকালবেলায় চলো আমরা ঘুরতে যাই তাহলে। ঠিক আছে, চলো তাহলে। ওরা এভাবে কিছুক্ষণ ঘুরতে থাকে চারদিকে। অনেকটা সময়ের পরে আচ্ছা, আমি চাকরিটা ছেড়ে দিয়ে ভালো করেছি, তাই না? কি রকম ভালো শুনি তো? এই যে, কখনো যদি তোমাকে গ্রেপ্তার করার মতো অবস্থা হয় আমার, তখন তো সমস্যা। এবার দেশে ফিরেই আগেই ম্যাককে মেরে ফেলতে হবে। আমার তো ভয় করছে। ভয় করবে কেন? যদি পুলিশ তোমায় ধরে নিয়ে যায়? এইসব কোনো কিছুই হবে না, তুমি এই নিয়ে ভেবো না একটুও। আচ্ছা, তাই যেন হয়। আমি যে তোমায় হারাতে চাই না। চিন্তা করো না, আমার কোনো ক্ষতি হতে দিব না। কয়েকটা দিন ওরা ওখানে থাকে, তারপর চলে আসে ওখান থেকে। এদিকে ম্যাক তো আকাশের সম্পর্কে সব খোঁজ খবর নিতে থাকে। কিছুক্ষণ পরে বস, অনেক তথ্য কিন্তু পেয়েছি আমরা। কি তথ্য বলো? ওই ছেলেটা কিন্তু কোনো সাধারণ ছেলে না, অনেক ক্ষমতা ওর মধ্যে। সেসব কথা আমি জানি। তুমি নতুন করে কোনো কিছু থাকলে সেগুলো আমাকে বলো। নতুন কোনো কিছু নেই, এখন কি করা যায় তাই ভাবতে হবে। তা ওই ছেলে এখন আছে কোথায় তা জানিস? এখন তো দেশের বাইরে আছে, তবে কয়েকটা দিন পরেই চলে আসবে। তাহলে এয়ারপোর্টের ওপর হামলা করব। ওখানে তো অনেক লোক থাকবে। তাহলে ওর বাবা মাকে যেভাবে মেরেছে আমার ভাই, ঠিক সেভাবে মারবো নাকি? সেভাবে ও তো মন্দ হয় না, কিন্তু একটা কথা বলার ছিল। আবার কি কথা বল? বলছি, এভাবে আক্রমণ না করে আমাদের সুযোগ খুঁজে নিতে হবে। ঠিক আছে, তাহলে আগে দেশে আসুক, তারপর ওর ব্যবস্থা করব। এটাই ভালো হবে। 2 দিন পর আকাশ ওর কাজ শেষ করে দেশে ফিরে। এয়ারপোর্ট থেকে শুরু করে ওর বাসা পর্যন্ত সিকিউরিটি অনেক টাইট করে রাখা হয়, যেন কোনো সমস্যা ওদের না হয়। ওরা বাসায় ফিরে আসে তখন। এতদিন লাগে? ও তুই বুঝবি না। বিয়ে করিনি তো কি হয়েছে, সবকিছুই বুঝি আমি। এবার তো মনে হচ্ছে তোকে বিয়েটা করিয়ে দিতে হবে। তা ভাবি, তোমার কোনো বান্ধবী থাকলে বলো, দেখা করে আসি। আমার কোনো বান্ধবী নেই। সত্যি বলছো তো? ও ঠিকই বলেছে, তবে চিন্তা করিস না, আমি তোর জন্য মেয়ে দেখে নিব। তা এই দিকের কি খবর? ম্যাক তো লোক লাগিয়ে দিয়েছে তোমাকে মারার জন্য। এসব আমি জানি, তা এর বাইরে আরো কোনো তথ্য কি আছে? আছে তো। কি তথ্য বল। পুলিশ এসেছিল। পুলিশ কেন আসবে? ভাবি, ভয় পাবে না, পুলিশ তো এসেছিল ওকে সিকিউরিটি দেওয়ার জন্য, পরে আমি মানা করে দিয়েছি। মানা কেন করতে গেলে? আমাদের এত সিকিউরিটি আবার লোক থাকা সত্ত্বেও যদি আমরা পুলিশের সাহায্য নেই, তাহলে কেমন একটা দেখায় না? তাই বলে এটা কি ঠিক হচ্ছে? অনেকটা ঠিক হয়েছে। তাছাড়া এই নিয়ে তোমাকে কোনো চিন্তা করতে হবে না, বললাম তো।
আচ্ছা, আমি বাবা মাকে আসতে বলি। এখন না, আরো 2-3টা দিন পরে বলিও। এতদিন পর কেন? মাত্রই তো এলাম, সবটা আগে একটু গুছিয়ে নেই। ঠিক আছে, তুমি যা ভালো মনে করো। পরের দিন ঈশানকে নিয়ে ম্যাকের একটা আস্তানায় হামলা করে। এতে ম্যাক তো অবাক হয়। ও আমার আস্তানার খবর জানলো কি করে? উনি আমাদের থেকেও বড় মাফিয়া, এটা জানা ওর কাছে একদম সহজ। তাহলে আমারও ওর একটা আস্তানায় এভাবে হামলা করব, তোরা কি বলিস? ব্যাপারটা কিন্তু মন্দ হবে না। তাহলে লোকজন রেডি করে ওর একটা আস্তানায় তাহলে হামলা কর। ওকে বস, তাই করতেছি। এদিকে ম্যাক ওর লোকজন নিয়ে আকাশের লোকের আস্তানায় হামলা করে, যা আকাশের লোকেরা পরে এসে বলে। এখন তাহলে ওরা আমার সাথে টক্কর দিতে চাইছে। আমারও তাই মনে হচ্ছে। তাহলে তোমরা খোঁজ নাও ওর মেইন আস্তানা কোথায়, আমরা একেবারে ওখানেই হামলা করব। ঠিক আছে বস, তাই করব। এদিকে দুজন দুজনের আস্তানায় হামলা করে প্রায় অনেক কিছু ধ্বংস করতে থাকে। এভাবে প্রায় 3 দিন পার হয়ে যায়। আকাশের অনেক লোক আর ম্যাকের অনেক লোক মারা যায়। এভাবে তো চলতে দেওয়া যায় না, কিছু তো একটা করতেই হবে এবার। কি করবেন বস? তার কোনো তথ্য আছে কি তোদের কাছে? তেমন কোনো তথ্য তো নেই আমাদের কাছে, তবে এই শালা তো নতুন বিয়ে করেছে, বউটা খুব জোশ। কি বলিস? জি বস, ঠিক বলছি। তাহলে ওর শ্বশুর বাড়ির লোকজনকে উঠিয়ে আনার ব্যবস্থা কর, দেখবি সবটা ঠিক হয়ে যাবে। ওকে বস, তাই করব। এইদিকে ইরা ওর বাবার বাড়িতে আসে। এসে তার বাবা মায়ের সাথে গল্প করতে থাকে। তোমরা দুজন রেডি হয়ে নাও। কেন, কি হয়েছে বলবি তো? পরে বলবো, এখন তোমরা রেডি হয়ে চলো আমার সাথে। ঠিক আছে, চল তাহলে। ওনাদের নিয়ে বেরিয়ে পড়ে, কিন্তু রাস্তায় ম্যাকের লোকেরা ওদের উপরে অ্যাটাক করে, ওদের সবাইকে ধরে ফেলে। তোমরা কারা? আমরা কেউ তা তোরা পরেও জানতে পারবি, আগে চল আমাদের সাথে। কোথায় নিয়ে যাবে আমাদের? ইরা, এরা কারা? আমরা কে তা তোরা পরেও জানতে পারবি, আগে চল আমাদের সাথে। কোথায় নিয়ে যাবে আমাদের? তা একটু পরেই জানতে পারবি। কোথায় নিয়ে যাব তোদের? ওই ওদের নিয়ে চল এখান থেকে। লোকেরা নিয়ে যায়। এইদিকে ইরা তো কি করবে বুঝতে পারছে না। আকাশ তাকে বলেছিল গাড়িতে একটা সিকিউরিটি অ্যালার্ম আছে, যা চাপ দিতে। আকাশের বাড়িতে সিকিউরিটি অ্যালার্ম বাজে, এতে বুঝতে পারে গাড়ির কোনো বিপদ হয়েছে। ইরা সঙ্গে সঙ্গে ওটাতে 2 বার চাপ দিল। আকাশ, ভাবি তো মনে হয় বিপদে পড়ছে। তাড়াতাড়ি করে লোকেশনে চলো সবাইকে নিয়ে। এরা আর দেরি করেনি, তাড়াতাড়ি করে বেরিয়ে পড়ে সব লোকদের নিয়ে। কিছুক্ষণ পর ওরা গাড়ির কাছে আসে, কিন্তু ততক্ষণে ওদের নিয়ে যাওয়া হয়। পরে ওরা গাড়ির সিসিটিভি দেখে জানতে পারে কোনো দিক নিয়ে গেছে ওদের, সেজন্য ওই দিকে যেতে থাকে। আজকে কিন্তু ম্যাককে কোনোভাবে বাঁচিয়ে রাখা যাবে না। ওর এত বড় সাহস, ও আমার পরিবারের দিকে হাত বাড়িয়েছে। এরা ও আসতে থাকে। কিছুক্ষণের মধ্যে ইরা ওর বাবা মাকে নিয়ে ম্যাকের সামনে হাজির করা হলো। ম্যাক ততক্ষণে আকাশকে কল দিয়ে এখানে আসতে বলে একা। ততক্ষণে দেখো, ভালোই ভালো বলছি, ছেড়ে দে আমাদের। আকাশ যদি এখানে আসে তাহলে কিন্তু তোদের কাউকে বাঁচিয়ে রাখবে না। বাহ, স্বামীর মতোই রাগ দেখতেছি। তোমরা কারা? আমাকে এভাবে উঠিয়ে আনার কারণ কি তোমাদের? তা আপনারা জানতে পারবেন আরো পরে, তবে চিন্তা করবেন না, আগে আকাশকে মারবো, তারপর আপনাদের। তোর কি মনে হয় আকাশ তোর ইচ্ছে পূরণ করবে? না করলে আগে যে তোদের মারতে হবে। কিছুক্ষণের মধ্যেই আকাশ সবাইকে নিয়ে এসে পুরো জায়গাটা ঘিরে রেখেছে। কিছুক্ষণের মধ্যে আমি ভিতরে গেলাম, ততক্ষণে তোমরা বাহিরে যারা আছো তাদের মেরে ফেলবে। ঠিক আছে। আকাশ ভেতরে আসে, ততক্ষণে বাইরের সবাইকে মেরে ফেলা হয়েছে। কিছুক্ষণের মধ্যে ম্যাকের সামনে এসে দাঁড়ায়। যাক, তুই তাহলে এসেছিস, এবার তোদের সবাইকে একসাথে মারবো। তোর ভাইয়ের সাথে তোকেও মেরে ফেলা উচিত ছিল। সেজন্য তো তোকে মরতে হবে এখন। তুই তা কল্পনা করতে থাক। ওই তোরা ওকে ধর, আর এখানেই ওকে মেরে ফেল সবার সামনে। এইদিকে সবাই এক এক করে আকাশকে মারতে আসে। তার আগে ঈশান বাকিদের নিয়ে ভেতরে আসে। এসে ম্যাকের লোকদের মারতে থাকে এক এক করে। এতে আবার ম্যাক ওখান থেকে পালাতে চায়। তখন আরে কোথায় যাচ্ছিস তুই? তোর তো আমাকে আর আমার পরিবারকে মারার কথা, তাহলে তাদের না মেরে কোথায় যাচ্ছিস তুই? প্লিজ আমাকে ছেড়ে দে, আমি কথা দিচ্ছি এই দেশে থেকে চলে যাব। তুই বলবি আর আমি সে কথাগুলো বিশ্বাস করে নিব? তা তুই ভাবলি কি করে?
প্লিজ ভাই আমাকে ছেড়ে দে। তোকে আমি ক্ষমা ঠিকই করে দিতাম, কিন্তু তুই কি করলি? আমার পরিবারের দিকে হাত বাড়িয়েছিস, সেখানে তোকে ছেড়ে দেওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না। ভাইয়া তুমি ওদের নিয়ে যাও, আমি ওর ব্যবস্থা করে তারপর আসতেছি। কি দরকার এত ঝামেলা করার? থাক, ওকে ছেড়ে দাও। তুমি ওকে মারবে, তোমাকে পুলিশ ধরে নিয়ে যাবে, এত ঝামেলা আমাদের এই দরকার নেই। এইসব নিয়ে আপনারা একটু ভাববেন না, আমি সবটা সামলে নিব। যদি ওকে এখন ছেড়ে দেই তাহলে ও আরো মানুষের ক্ষতি করবে, সেজন্য ওকে যে মরতেই হবে। ঈশান, মেরে ফেল ওকে। আকাশ বলার সঙ্গে সঙ্গে ম্যাক আকাশের দিকে গুলি করে। ঈশানও গুলি করে, সেটা এসে ম্যাকের মাথায় লাগে। ম্যাক নিচে পড়ে গিয়ে মৃত্যু হয়। আকাশের দিকে আসা গুলিটা ইরা বুঝতে পেরে আকাশকে নিয়ে নিচে পড়ে যায়। ইরা বেশ জোরেই আকাশকে জড়িয়ে ধরে আছে, ভয়ে তার পুরো শরীর কাঁপছে। এই পাগলি, এত ভয় পাচ্ছ কেন? দেখো আমি ঠিক আছি। সত্যি সত্যি তুমি ঠিক আছো তো? আমি তো ভেবেছিলাম মা। কি গুলি লে? ইরা আকাশের মুখে হাত দিয়ে মাথা নাড়িয়ে না বুঝিয়ে কান্না করে দেয়। প্লিজ আকাশ, এরকম কথা আর কখনো বলো না। তুমি ছাড়া আমি বাঁচতে পারবো না, শেষ হয়ে যাব। অনেক অনেক ভালোবাসি আকাশ। আকাশ ইরার মুখটা দুই হাতে উপরের দিকে তুলে চোখের জল মুছে দিয়ে কপালে চুমু দিয়ে জড়িয়ে ধরে বলে, এই পাগলি, এই পৃথিবীতে তুমি ছাড়া যে আমার আর কেউ নেই। আমিও আমার পাগলিকে খুব ভালোবাসি। এইদিকে ইরার আব্বু আম্মুও খুব খুশি তাদের মেয়ের জীবনসঙ্গী হিসেবে যাকে পেয়েছে। নিঃসন্দেহে খুব সুন্দর মনের ছেলে, তাদের মেয়ে খুশি থাকবে। ঈশান খুক খুক একটু কাশি দিয়ে বলে, ওই তোদের প্রেম অনেক হয়েছে, বাড়ি চল, রুমে গিয়ে ভালো করে প্রেম করিস। ঈশানের কথা শুনে ইরা বেশ লজ্জা পায়, আকাশকে ছেড়ে দেয়। আকাশ বলে, তুই বড্ড পেকেছিস তাই না? তোর ব্যবস্থা করছি। আব্বু আম্মু চলো। এটা বলেই ইরার হাত ধরে তারপর পরিবারের সবাইকে নিয়ে চলে আসে ওখান থেকে। বাইরে এসে দেখে পুলিশ দাঁড়িয়ে আছে। এতে বাকিরা একটু ভয় পায় আকাশকে নিয়ে, কিন্তু উল্টো পুলিশ প্রোটেকশন দিয়ে আকাশকে নিয়ে যায়। আসলে এখন টাকাই সবকিছু। টাকা থাকলে যত বড়ই অপরাধ করুক না কেন, সেখান থেকে বের হতে সময় লাগবে না বেশি। তার উপর একজন মাফিয়ার সাথে একজন বিলিনিয়ার, তার ক্ষতি কিভাবে হয় বলুন? এভাবেই শেষ হলো গল্পটা।